আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম আমাদের গুণগত রসায়নের আরেকটা ভিডিওতে। তো গতকালকে আমরা আপনাদেরকে 60টা এমসিকিউ দেখাইছিলাম, যেখানে 22 সাল পর্যন্ত কভার হয়েছিল। তো আজকে আমরা আপনাদেরকে আরো কিছু এমসিকিউ দেখাবো, যেগুলো আপনাদের এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, তো আজকে আমরা 61 থেকে শুরু করব। তো সবার প্রথমে আমাদের প্রথম প্রশ্ন, অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগে কয়টি বন্ধন বিদ্যমান? অবশ্যই 3টা বন্ধন বিদ্যমান। কিভাবে 3টা বন্ধন বিদ্যমান আপনারা অনেক হয়তো বা জানেন, যে আমি আপনাকে অ্যামোনিয়াম স্ট্রাকচারটা দেখা দিলে আপনি বুঝতে পারবেন অ্যামোনিয়াম মূলত থাকে কিভাবে। এখানে নাইট্রোজেন, এখানে মনে করেন একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, ঠিক আছে। তারপরে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে একটা হাইড্রোজেন প্লাসের সাথে যুক্ত থাকে। তো এই পুরোটা পুরোটা হচ্ছে মনে করেন হচ্ছে প্লাস আকার, ঠিক আছে। ওটার সাথে হচ্ছে আপনার আবার ক্লোরিন মাইনাস ওটা যুক্ত থাকে। তো এখানে আপনি খুব ভালো মতো দেখতে পারলে দেখবেন 3 ধরনের বন্ধন আছে। যেমন এই যে এই বন্ধন যেটা, এটা হচ্ছে সমযোজী বন্ধন বা হচ্ছে কোভালেন্ট বন্ড, হ্যাঁ, সমযোজী বন্ধন বা হচ্ছে কোভালেন্ট বন্ড। আর এই যে বন্ধনটা, এটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বা কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, ঠিক আছে। আর এই ফাইনালি আমাদের এই যে এটা হচ্ছে একটা, পুরোটা হচ্ছে একটা ওভারঅল, পুরোটা হচ্ছে একটা ক্যাটায়ন, মানে NH4+ এটা ক্যাটায়ন, আর Cl- হচ্ছে একটা অ্যানায়ন। তো এদের মধ্যে হচ্ছে একটা আয়নিক বন্ড। তো এই সব মিলিয়ে টোটাল আপনার 3টা বন্ধন হইলো, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, আর হচ্ছে আয়নিক বন্ধন, ঠিক আছে। আচ্ছা, 62 NH4+ আয়নে নাইট্রোজেনের সংকরায়ন কোনটি? এটা হচ্ছে sp3 সংকরায়ন। কিভাবে? এটা হচ্ছে আপনার হাজারিনাক স্যারের বইতে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে বের করা যায়, অথবা হচ্ছে আপনি যদি এই যে ইলেকট্রন বিন্যাস করেন সেখান থেকে আপনি বের করতে পারবেন। তো আমি আপনাকে হাজারিনাক স্যারের বই যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা যদি আপনাকে দেখাই দিই, ফর্মুলাটা আসলে হচ্ছে এরকম, যে আপনার যে 1/2, তারপর হচ্ছে ইন্টু এক্স, তারপরে প্লাস হচ্ছে সরি এক্স না, প্রথমে হচ্ছে ভি, ভি প্লাস হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ক্যাটায়ন প্লাস হচ্ছে অ্যানায়ন। আপনারা যদি দেখেন হাজারিনাক স্যারের বইতে এমন একটা ফর্মুলা পাবেন, ঠিক আছে। তো ফর্মুলাটার মানে আসলে কি, এখানে থেকে আসলে একটা সংখ্যা বেরোবে, হ্যাঁ। তো ওই সংখ্যা অনুযায়ী যে কয়টা অরবিটাল হয়, সংকরণটা আসলে সেরকম হয়। যেমন এখানে প্রথমে লিখছি হচ্ছে ভি, ভি মানে হচ্ছে ভ্যালেন্স শেলে ইলেকট্রন সংখ্যা বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। এক্স হচ্ছে একযোজীমূলক সংখ্যা, হ্যাঁ, এক্স হচ্ছে একযোজীমূলক সংখ্যা। আর সি যেটা, সি হচ্ছে আপনার ক্যাটায়নের চার্ট সংখ্যা, আর এ হচ্ছে অ্যানায়নের চার্ট সংখ্যা, ঠিক আছে। তো আমরা আরেকবার আপনাকে রিপিট করে দিচ্ছি, ভি হচ্ছে ভ্যালেন্সের ইলেকট্রন সংখ্যা বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, এক্স হচ্ছে একযোজীমূলক সংখ্যা, সি হচ্ছে ক্যাটায়নের চার্ট সংখ্যা, আর এ হচ্ছে অ্যানায়নের চার্ট সংখ্যা, ঠিক আছে। তো সেই হিসেবে আমরা যদি NH4+ যাই, এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের কথা বলছে, তাহলে নাইট্রোজেন হচ্ছে আপনার এই 7 নাম্বার মৌল, হ্যাঁ। তাহলে তার লাস্ট সেলে আসলে ইলেকট্রন থাকবে কয়টা? তার লাস্ট সেলে ইলেকট্রন থাকবে হচ্ছে 5টা, হ্যাঁ। তাহলে আমরা এখানে ভি দিলাম হচ্ছে 5 প্লাস একযোজীমূলক, হ্যাঁ, এখানে আসলে একযোজীমূলক কয়টা আছে এখানে, যে হাইড্রোজেন 4টা আছে, হ্যাঁ। তো হাইড্রোজেনের জানি আমরা দুজনে হচ্ছে 1, তো 4 হওয়ার জন্য আমরা প্লাস দিলাম হচ্ছে 4। আচ্ছা, তো মাইনাস হচ্ছে ক্যাটায়নের চার্জ সংখ্যা, হ্যাঁ। তো এখানে দেখেন আপনি যে প্লাস মানে একটা ক্যাটায়নের চার্জ আছে, একটা +1 চার্জ আছে, তো এটা আপনাকে মাইনাস করে দিতে হবে, যে মাইনাস সি যেহেতু -1 আমরা দিলাম। তো এখানে তো কোনো অ্যানায়ন নাই, তাহলে অ্যানায়নের জন্য হচ্ছে 0। তাহলে আমাদের ওভারঅল থাকতেছে কত? 1/2। 5 আর 4, 5 4 9, 9 থেকে 1 চলে গেলে 8, 8/2, মানে আসলে থাকতেছে আলটিমেটলি হচ্ছে 4। তো 4 মূলত হচ্ছে sp3। কারণ কি, যেখানে দেখেন টোটাল 4টা অরবিটাল ক্রিয়েট হয়, 3 মানে একটা এস আর হচ্ছে 3টা পি, টোটাল 4টা অরবিটাল ক্রিয়েট হয়। তো দ্যাটস ওয়াই এটা আসলে হচ্ছে sp3। তো আপনি হাজারিনাক স্যারের বইয়ের এই ফর্মুলাটা দিয়ে আপনি যে কোনো মৌলের সংকরণ বের করে ফেলতে পারেন খুব ইজিলি, হ্যাঁ। তো হোপফুলি সেটা সহজ হবে। আচ্ছা, পানি গ্যাসের সংকেত কোনটি? এটার ইংলিশ হচ্ছে আপনার ওয়াটার গ্যাসও বলে অনেক সময়, অনেকে এটাকে বলে হচ্ছে এই ওয়াটার গ্যাস। এটা কিন্তু খুব কমন একটা এমসিকিউ, হ্যাঁ। আপনার পানি গ্যাস মূলত হচ্ছে কার্বন মনোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের যে মিক্সচারটা, সেটাকে বলা হচ্ছে ওয়াটার গ্যাস। যেমন এই অপশনটা, যে H2+ হচ্ছে কার্বন মনোক্সাইড, যে H2+ হচ্ছে কার্বন মনোক্সাইড। আবার আপনি এটা দিয়ে দিয়েন না, এই যে পানি প্লাস কার্বন মনোক্সাইড, ওয়াটার যেহেতু আসছে তার মানে এটা হবে না, এরকম না। ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে H2। আর এখানে একটা জিনিস জেনে রাখেন, এটা আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় হচ্ছে প্রডিউসার গ্যাস, প্রডিউসার গ্যাস, বা বাংলাতে বলা হয় সংশ্লেষ গ্যাস। এটাও জেনে রাখেন, কাজে লাগতে পারে। সংশ্লেষ গ্যাস, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে নাইট্রোজেন, এই দুইটার মিক্সচারকে বলা হয় হচ্ছে সংশ্লেষ গ্যাস, হ্যাঁ। কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে নাইট্রোজেন, ওই দুইটা মিক্সচারকে বলা হয় হচ্ছে সংশ্লেষ গ্যাস বা হচ্ছে প্রডিউসার গ্যাস। আর ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন, ওই দুইটা মিক্সচারকে বলা হয় আমাদের ওয়াটার গ্যাস। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন যৌগটিতে অধিক পোলারায়ন ঘটে? হ্যাঁ, তো আমরা গতকালকে আপনাদেরকে পোলারায়ন নিয়মটা দেখাইছিলাম। তো এখানে আপনারা দেখেন যে প্রত্যেকটার অ্যানায়ন সেম, যে অক্সিজেন 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 অক্সিজেন, প্রত্যেকের অ্যানায়ন সেম, তার মানে আমরা ক্যাটায়নের আকার নিয়ে কাজ করব। তাহলে আমাদের এখানে কি কি আছে? আমাদের এখানে আছে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম,
অ্যালুমিনিয়াম, আর আছে হচ্ছে ক্যালসিয়াম। হ্যাঁ, মানে ক্যালসিয়াম পুরো টোটালি ভিন্ন একটা পর্যায়ের। সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, আর হচ্ছে ক্যালসিয়াম 2+। তো আমরা যদি আকারের কথা চিন্তা করি, সোডিয়ামের আকার সবচেয়ে ছোট। সোডিয়াম আকার সবচেয়ে ছোট। বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় না, সোডিয়ামের আকার সবচেয়ে ছোট না। বাম থেকে ডানে গেলে আকার কমে আর কি। হ্যাঁ, আমরা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এদের আকারটা হচ্ছে এরকম। আর ক্যালসিয়াম হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা পর্যায়। ক্যালসিয়াম হচ্ছে আপনার তৃতীয় পর্যায়ের। তাহলে অবশ্যই ক্যালসিয়ামের আকার এদের সবার চাইতে বড় হবে। ক্যালসিয়ামের আকার এদের সবার চাইতে বড় হবে। তাহলে ক্যালসিয়াম 2+, এর আকারটা আরো বড়। ঠিক আছে। আচ্ছা, তাহলে সবচেয়ে ছোট আকার কার? সবচেয়ে ছোট আকার হচ্ছে অ্যালুমিনিয়ামের। ঠিক আছে। আর পোলারায়নের জন্য আমরা পড়ছিলাম ক্যাটা মামা ছোট হলে, মানে ক্যাটায়নের আকার যদি ছোট হয় সেক্ষেত্রে আপনার পোলারায়নটা বেশি হবে। ক্যাটায়ন আকার যদি ছোট হয় সেক্ষেত্রে পোলারায়নটা বেশি হবে। যেহেতু এখানে অ্যালুমিনিয়াম আকারটা সবচেয়ে ছোট, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড এর পোলারায়নটা সবচাইতে বেশি হবে। ঠিক আছে। ওকে। তারপর প্রশ্ন, কোন অণুটির বন্ধন কোণের মান সর্বোচ্চ? কোন অণুটির বন্ধন কোণের মান সর্বোচ্চ? তো আমরা অনেকে এদের বন্ধন কোণের মান জানি, যেমন হাইড্রোজেন সালফাইড এর বন্ধন কোণ হচ্ছে 92 ডিগ্রি। তারপরে ফসফিন PH3 এর বন্ধন কোণের মান হচ্ছে 94 ডিগ্রি। অ্যামোনিয়ার বন্ধন কোণ হচ্ছে 160 ডিগ্রি। BCl3 সংকরণ হচ্ছে sp2 এর বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কোনটার বন্ধন কোণের মান সর্বোচ্চ? অবশ্যই BCl3। ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন, হাইড্রোজেন বন্ধন উপস্থিতির কারণে পানি তরল। হ্যাঁ, অবশ্যই হাইড্রোজেন বন্ধনের জন্য পানি তরল। আদারওয়াইজ পানি কিন্তু গ্যাসীয় ফরম্যাটে থাকতো। যদি হাইড্রোজেন বন্ধন না থাকতো, পানি আসলে গ্যাসীয় আকারে থাকতো। ইথানল পানিতে দ্রবীভূত হয়। হ্যাঁ, অবশ্যই হাইড্রোজেন বন্ধন আছে বিধায় আপনার ইথানল মানে হচ্ছে যে এটা C2H5OH। C2H5OH ইথানল কিন্তু পানিতে দ্রবণীয়। হ্যাঁ, ইথানল পানিতে দ্রবণীয়, এটা আপনার একটু মনে রাখেন। তারপর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে। হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে। ইথানোয়িক অ্যাসিড কোনটা? এই যে এটা CH3COOH। আপনারা দেখবেন ইথানোয়িক অ্যাসিড দুইটা অণু আসলে পরস্পর পাশাপাশি থেকে ডাইমার গঠন করে একমাত্র হাইড্রোজেন বন্ধনের কারণে। তাহলে 3 নম্বরটা সঠিক। তাহলে আমাদের 66 এর উত্তর সবগুলাই 1, 2 ও 3। ঠিক আছে। আচ্ছা, আমরা তারপরে প্রশ্ন যাই। 67 আপনাকে বলছে এদিক বরাবর হচ্ছে গ্রুপ, এদিক বরাবর হচ্ছে পর্যায়। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের 14 নম্বর গ্রুপ। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ে 14 নম্বর গ্রুপ। একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে ডাব্লিউ। তো আমাদেরকে ফার্স্ট অফ অল মৌলগুলো আইডেন্টিফাই করতে হবে কোনটা আসলে কোন মৌল। তো আমি যদি ভুল না করি, হাইড্রোজেন হিলিয়াম, তারপর হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন, এটা আসলে কার্বন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তাও আমরা পর্যায় সারণীটা এখানে অ্যাড করে দিই। অ্যাড করে দিলে আমাদের জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই জায়গায় দেখেন দ্বিতীয় পর্যায়ের 14 নম্বর মৌল আমাদেরকে বলছে, দ্বিতীয় পর্যায়ের 14 নম্বর মৌল। তো এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আর 14 নম্বর গ্রুপ। হ্যাঁ, তার মানে এটা কি আসলে কি কার্বন। তাহলে আমাদের ইউটা হচ্ছে কার্বন। এই যে আপনি দেখেন দ্বিতীয় পর্যায়ে, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আর এটা হচ্ছে আমাদের 14 নম্বর গ্রুপ। তাহলে ইউ হচ্ছে আমাদের কার্বন, ইউ হচ্ছে আমাদের কার্বন। তাহলে কার্বনের নিচের মৌল কোনটা? এই কার্বনের নিচের মৌল যেটা সেটা হচ্ছে সিলিকন। হ্যাঁ, যে কার্বনের নিচের মৌল যেটা সেটা হচ্ছে সিলিকন। তাহলে তৃতীয় পর্যায়ে 14 নম্বর গ্রুপে সেটা হচ্ছে আমাদের সিলিকন। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের সিলিকন। আচ্ছা, তো সিলিকনের ডানের মূল্য কোনটা? সিলিকন ডানের মূল্য অবশ্যই ফসফরাস, কারণ সিলিকনের পর হচ্ছে ফসফরাস। যে আপনি যদি এই জায়গাতে ফোকাস করেন, এই যে দেখেন সিলিকন তারপরে হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে আমাদের ফসফরাস। ওকে, তো আমরা প্রথমে মৌলগুলো আইডেন্টিফাই করে ফেললাম। তো আইডেন্টিফাই করার পরে আমাদেরকে অপশনগুলো আসলে কি বলছে? আমাদেরকে বলছে ইউ এর ক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়। ইউ কোনটা? কার্বন। ইউ হচ্ছে কার্বন, মানে কার্বনের ক্লোরাইড। কার্বনের ক্লোরাইড মানে হচ্ছে CCl4। কার্বনের ক্লোরাইড মানে হচ্ছে CCl4। এটা কি আদ্র বিশ্লেষিত হবে? কখনোই না। কার্বন টেট্রাক্লোরাইড কখনোই আদ্র বিশ্লেষিত হবে না। আপনার একটা যৌগে মানে আদ্র বিশ্লেষিত হওয়ার জন্য তার কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে, মাস্ট। ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। যদি ফাঁকা ডি অরবিটাল থাকে তখনই সেটা পানিতে আদ্র বিশ্লেষিত হয়। তো কার্বনের মধ্যে ফাঁকা ডি অরবিটাল নাই। ঠিক আছে, কার্বন দ্বিতীয় পর্যায়ের মৌল। তো দ্বিতীয় পর্যায়ে আসলে ডি অরবিটাল আসার কোনো প্রশ্নই আসে না। তো দ্যাটস ওয়াই প্রথম অপশন যেটা সেটা আসলে হচ্ছে না, এটা বাদ। দ্বিতীয় প্রশ্ন, ডাব্লিউ পরিবর্তনশীল যোজনী দেখায়। আমাদের ডাব্লিউ পরমাণু কোনটা? ডাব্লিউ হচ্ছে ফসফরাস। হ্যাঁ, ফসফরাস হচ্ছে আপনার পরিবর্তনশীল যোজনী দেখায়, কারণ কখনো কখনো ফসফরাস যোজনী 5, আবার কখনো কখনো দেখা যায় যে ফসফরাসের যোজনী আসলে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা সঠিক, ডাব্লিউ পরিবর্তনশীল যোজনী দেখায়। তারপর প্রশ্ন, ইউ ও ভি এর ভৌত ধর্মের সাদৃশ্য বিদ্যমান। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ডাব্লিউ। তো আপনারা যদি একটু ভালো মতো খেয়াল করেন, এরা আসলে কর্ণমৌল। হ্যাঁ, এরা আসলে কর্ণমূল। দেখেন কোনাকুনি, এরা কোনাকুনি অবস্থান করতেছে। তো পর্যায় সারণীর মধ্যে কর্ণ সম্পর্ক বলতে একটা কথা আছে, যে কর্ণ সম্পর্ক এই পাশে কোনাকুনি যে দুইটা মৌল থাকে এদের মধ্যে কিছু দেখা যায় ভৌত ধর্মে কিছু মিল টিল থাকে আর কি। তাহলে 3 নম্বরটা হচ্ছে আমাদের সঠিক। হ্যাঁ, 3 নম্বরটা আমাদের সঠিক।
তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কত নম্বরে আছে? খ নম্বরে। উত্তর হচ্ছে 2 ও 3। ওকে, তো আমরা এটা মুছে দিচ্ছি, এটা আমাদের লাগতেছে না এই জায়গায়, লাগলে পরে অ্যাড করে দিব। আচ্ছা, কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? তো আমরা যদি হিসাব করি, আহ, যদি আপনাকে কোন পাউলিং স্কেল যদি আপনাকে হিসাব করে দেখাই, আমাদের আসলে অনেকের আপনার অনেকের মুখস্থ থাকার কথা যে আসলে কোনটার কত। হ্যাঁ, তো অক্সিজেনের হচ্ছে 3.5, অক্সিজেনের হচ্ছে 3.5, নাইট্রোজেনের হচ্ছে 3, আর ফসফরাসেরটা এটা আমার মুখস্থ আছে, আমি আপনাদেরকে লিখে দেখাই, চারটা লিখে দেখাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তার লিথিয়ামের পরে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। হ্যাঁ, এদের মধ্যে আপনি দেখবেন চমৎকার একটা মিল আছে। কিরকম মিল আছে আমি আপনাকে একটু লিখে দেখাই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। যেমন লিথিয়ামের হচ্ছে 1, বেরিলিয়ামের হচ্ছে 1.5, বোরনের হচ্ছে 2, কার্বনের হচ্ছে 2.5, নাইট্রোজেনের হচ্ছে 3, অক্সিজেনের 3.5, ফ্লোরিনের হচ্ছে 4। প্রথমগুলো দিকে খেয়াল করে দেখেন আপনি, প্রত্যেকটার মধ্যে আসলে 0.5 করে বাড়ছে, প্রত্যেকটা আসলে 0.5 করে বাড়ছে। তারপরে যে পর্যায়টা আছে, মানে তৃতীয় যে পর্যায়টা আছে, সোডিয়ামের হচ্ছে 0.9, ম্যাগনেসিয়ামের হচ্ছে 1.2, অ্যালুমিনিয়ামের হচ্ছে 1.5, সিলিকনের হচ্ছে 1.8, ফসফরাসের হচ্ছে 2.1, সালফারের হচ্ছে 2.5, আর ক্লোরিনের হচ্ছে আমাদের 3। তো আপনি বুঝার কথা এখানে আসলে এদের মধ্যে একটা মিল আছে। তো এই ফসফরাস পর্যন্ত প্রত্যেকে আসলে 0.3 করে বাড়ছে, প্রত্যেকে আসলে 0.3 করে বাড়ছে, এটাতে বাড়ছে 0.4, এই দুটাতে আসলে 0.4 করে বাড়ছে, আর এটাতে বাড়ছে হচ্ছে 0.5। হ্যাঁ, তাহলে আমি যদি আপনাকে এখন লিখে দেখাই কোনটা আসলে কত। নাইট্রোজেনের হচ্ছে 3, ফসফরাসের হচ্ছে আমাদের 2.1, সালফারের হচ্ছে আমাদের 2.5, আর অক্সিজেনের হচ্ছে আমাদের 3.5, অক্সিজেন হচ্ছে 3.5। তাহলে কার ইলেকট্রন আসক্তি সবচেয়ে নিম্ন? ফসফরাসের। হ্যাঁ, ফসফরাসের হচ্ছে 2.1, অনেক কম আর কি। হ্যাঁ, মানে এখানে যে কটা প্রেজেন্ট আছে তার মধ্যে ফসফরাসের সবচেয়ে কম বা সর্বনিম্ন। তার আমাদের উত্তর হচ্ছে ফসফরাস 2.1। তো আপনি যদি ভুলে যান, আপনি এই চারটা মনে রাখতে পারেন, হোপফুলি এটা আপনার জন্য কাজে দিবে। হ্যাঁ, মানে খুব কঠিন না কিন্তু, প্রথমগুলোর প্রথম সারিতে যেটা আছে সেটা প্রত্যেকটা হচ্ছে 0.5 করে ডিফারেন্স, আর দ্বিতীয়টাতে প্রত্যেকটা আসলে 0.3 করে ডিফারেন্স। হ্যাঁ, এখানে একটু জাস্ট লাস্ট দুইয়ের মধ্যে একটু জাস্ট ব্যতিক্রম, আর কিছুই না। ওকে, কোনটা রঙিন যৌগ? অবশ্যই ম্যাঙ্গানিজ অক্সাইড, কারণ একমাত্র ম্যাঙ্গানিজ হচ্ছে ডি ব্লক মৌল। গতকালকে আপনাদেরকে এই একই প্রশ্ন দেখাইছিলাম যে টাইটেনিয়াম, এখানে আসলে কোনো ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না। ম্যাঙ্গানিজ এটা অবশ্যই অবস্থান্তর মৌল আর কি। হ্যাঁ, স্ক্যান্ডিয়াম, জিঙ্ক এরা কিন্তু অবস্থান্তর না। তো দ্যাটস ওয়াই দুটো তো রঙিন যৌগ গঠন করবেই না, একমাত্র ম্যাঙ্গানিজ রঙিন যৌগ গঠন করে। আচ্ছা, পাই বন্ধন গঠিত হয় দুইটা পি অরবিটালের মধ্যে, অবশ্যই দুইটা পি অরবিটালের মধ্যে। কারণ কি, যে আপনার এই প্রথমে মনে করেন এই হচ্ছে একটা পি, এই হচ্ছে একটা পি, এই দুইটা মিলে সিগমা করলো। হ্যাঁ, এই দুইটা সিগমা করার পরে এই মনে করেন হচ্ছে আরেকটা পি, এই মনে করেন হচ্ছে আরেকটা পি, তো এদের মধ্যে মূলত আমাদের পাই বন্ধনটা গঠন করবে। ঠিক আছে। আচ্ছা, একটি পি ও একটি এস অরবিটালের মধ্যে কখনোই না, প্রশ্নই আসে না, পাই বন্ধন গঠিত হবে একমাত্র হচ্ছে আপনার পি অরবিটালের মধ্যে। হ্যাঁ, পি অরবিটাল ছাড়া অন্য কার মধ্যে পাই বন্ধন গঠিত হবে না। দুটি সংকর অরবিটালের মধ্যে, হ্যাঁ দুইটা সংকর অরবিটাল, দুটো সংকর অরবিটাল কখনোই মানে আপনার এ গঠন করবে না। সংকর অরবিটাল সবসময় সিগমা গঠন করে, সংকর অরবিটাল কখনো পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। তাহলে এটা আমাদের অপশন হবে না। কারণ কি, সংকর অরবিটাল হচ্ছে আপনার আঁকা বাঁকা হয়, বুঝছেন? যেমন আপনার সংকর অরবিটাল এরকম আঁকা বাঁকা ফর্মের হয়। সে মনে করেন একটা মনে করেন এরকম হইলো, এরকম হইলো, এরকম হইলো, তো এরা আসলে কখনোই সমান্তরাল বা প্যারালাল হইতে পারবে না। আপনার এই পাই ফর্ম করার জন্য দুটো অরবিটালকে প্যারালাল বা সমান্তরাল হইতে হবে। তো এই জন্য একমাত্র পি অরবিটাল যেটা আছে, বিশুদ্ধ পি অরবিটাল যারা আছে তারাই হচ্ছে আপনার পাই অরবিটাল গঠন করতে পারে। বাট এরকম সংকর অরবিটাল কখনোই আমাদের পাই অরবিটাল গঠন করতে পারবে না। তাহলে এটা আমাদের অপশন বাদ। তাহলে 70-এর কোনটা সঠিক উত্তর? 70 হচ্ছে আমাদের ক নাম্বারটা সঠিক উত্তর, মানে একমাত্র প্রথমটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপর প্রশ্ন আমাদের HCl প্লাস হচ্ছে PH3, HCl প্লাস হচ্ছে PH3 এরা মিলে জেড ফর্ম করছে আর কি। হ্যাঁ, জেড ফর্ম করছে, নিচের কোনটা সঠিক? তো যৌগটা আসলে কি? যৌগটা আসলে কি? এটা আসলে জেড যৌগটা হচ্ছে এটা PH4, PH4Cl। হ্যাঁ, PH4Cl অনেকটা NH4Cl এর মতো আর কি। এটা অনেকটা ওই যে আপনারা দেখছিলেন অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, ওটার মতোই, ওটার পরিবর্তে এখন আছে PH4Cl। হ্যাঁ, মানে ওইটার মতো আর কি। তো এখানে কি কি বন্ধন আছে? সমযোজী বন্ধন, হ্যাঁ অবশ্যই সমযোজী বন্ধন আছে। কারণ আপনি যদি আপনার ওই যে স্ট্রাকচারটা দেখেন, ফসফরাস স্ট্রাকচারটা দেখেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন,
এখানে সন্নিবেশ সমযোজী বন্ধনের সাহায্যে আর একটা হাইড্রোজেন প্লাস, আর এই পুরোটার সাথে হচ্ছে আমাদের ক্লোরিন মাইনাস। তাহলে এই জায়গাগুলোতে সমযোজী বন্ধন, এই জায়গাগুলোতে সমযোজী বন্ধন, এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন, আর এই জায়গাতে হচ্ছে আয়নিক বন্ধন। ঠিক আছে, তাহলে আসলে 3 ধরনের বন্ধনে বিদ্যমান। এখানে আসলে পুরো প্রশ্নটা কমপ্লিট করে নাই, বুঝে নিতে হবে। সমযোজী, সন্নিবেশ সমযোজী, আয়নিক 3 ধরনের বন্ধনই আসলে এখানে বিদ্যমান। হ্যাঁ, তো উত্তর হচ্ছে আমাদের চারোটাই, সবগুলো হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপর প্রশ্ন, ইলেকট্রন আসক্তি যে সকল নিয়ামক দ্বারা প্রভাবিত হয়। এবার একটা পরমাণুর ইলেকট্রন আসক্তি, পারমাণবিক ভর না, কখনোই না। পারমাণবিক ভরের উপর ইলেকট্রন আসক্তি ডিপেন্ড করে না। পরমাণুর আকার, হ্যাঁ, পরমাণুর আকারের উপর ডিপেন্ড করে, কারণ আপনি বাম থেকে ডানে যতই যাবেন তার পরমাণুর আকারটা কমতে থাকবে, আর পরমাণুর আকার কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। কার্যকর নিউক্লিয়ার আধান, হ্যাঁ, কার্যকর নিউক্লিয়ার আধানের উপর আপনার ইলেকট্রন আসক্তির মান ডিপেন্ড করে। যত বেশি কার্যকর নিউক্লিয়ার আধান তত বেশি ইলেকট্রন আসক্তি। হ্যাঁ, আর কার্যকর নিউক্লিয়ার আধানের মান কমে গেলে ইলেকট্রন আসক্তি কমে যাবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের 2 ও 3, উত্তর হচ্ছে 2 ও 3। তারপরে প্রশ্ন, সঞ্চারণশীল ইলেকট্রন আছে হচ্ছে কোথায়। সঞ্চারণশীল ইলেকট্রন আছে হচ্ছে কোথায়। তো সঞ্চারণশীল ইলেকট্রন মূলত হচ্ছে আপনার বেঞ্জিনে যে সমস্ত যৌগ যাদের মধ্যে আপনার রেজোনেন্স পসিবল, ওদের মধ্যে হচ্ছে আপনার সঞ্চারণশীল ইলেকট্রন থাকে। যেমন হচ্ছে প্রোপিন, প্রোপিন আসলে হচ্ছে যে এটা মিথেন, ইথেন, প্রোপেন, প্রোপিন তো তাহলে অ্যালকেন, এমন আর কি প্রোপিন, CH3 CH ডাবল বন্ড CH2। তো প্রোপিন হচ্ছে এই যৌগটা, তো এটা আসলে চাক্রিক যৌগ না, এখানে সঞ্চারণশীল ইলেকট্রন থাকার আসলে কোনো প্রশ্নই আসে না। তো প্রথমটা আসলে অপশন না। পরেরটা হচ্ছে গ্রাফাইট। হ্যাঁ, গ্রাফাইট হচ্ছে আপনার কার্বনের একটা স্ট্রাকচার, কমপ্লেক্স একটা স্ট্রাকচার, যেখানে আসলে হচ্ছে ইলেকট্রন সঞ্চারণশীল অবস্থায় থাকে। ঠিক আছে, তো গ্রাফাইট এটা উত্তর হবে। আর বেনজিন, বেনজিনে তো অবশ্যই ইলেকট্রন সঞ্চারণশীল অবস্থায় থাকে, যে আপনারা জানেন যে বেনজিন আসলে যেভাবে থাকে, বেনজিন এভাবে থাকে। তো এখানে আসলে এই যে বন্ধন যেগুলো আছে না, এগুলো সঞ্চারণশীল ইলেকট্রন, মানে সবসময় ঘুরতে থাকে, রেজোনেন্সের মধ্যে সবসময় ঘুরতে থাকে। তো আমাদের উত্তর হবে হচ্ছে 2 ও 3। গ্রাফাইটের স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ গ্রাফাইটের একটু কমপ্লেক্স স্ট্রাকচার, তো সেটা আসলে এখানে আঁকতে পারতেছি না। তো আপনারা এই নেটে সার্চ করলে ইজিলি দেখতে পারবেন। আচ্ছা, তারপর প্রশ্ন, এই প্রশ্নটা, আচ্ছা এই প্রশ্নটা রিপিট আসছে, বুঝছেন, ওই যে আমাদের ওই পর্বটা দ্বিতীয় পর্যায়ের, ইউ হচ্ছে আপনার কার্বন, এটা হচ্ছে সিলিকন, এটা হচ্ছে ফসফরাস। হ্যাঁ, ওই প্রশ্নটা আসলে ওই যে সেম প্রশ্ন, এটা রিপিট আসছে, তো এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি না, আগে যেটা করছি সেটাই আর কি। আচ্ছা, হাইড্রোজেন সালফাইড অণুর আকৃতি কণিক হওয়ার কারণ, এর অণুতে হাইড্রোজেন বন্ধন নাই। না, হাইড্রোজেন বন্ধন নাই এমন কোনো অপশন এখানে এটা প্রযোজ্য না। সালফারে 2টি মুক্তজোড় ইলেকট্রন থাকে। হ্যাঁ, মুক্তজোড় ইলেকট্রনের কারণে আসলে এর স্ট্রাকচারটা আপনার এই আঁকাবাঁকা হয়ে যায় আর কি। হ্যাঁ, আঁকাবাঁকা হয়ে যায় মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে। এটা সঠিক উত্তর। বন্ধন কোণ 180 ডিগ্রি যেতে কম। হ্যাঁ, 180 ডিগ্রি যেতে কম, কারণ হাইড্রোজেন সালফারের বন্ধন কোণ হচ্ছে 92 ডিগ্রি। এটা ভুলে যাবেন না। হ্যাঁ, মনে রাখবেন যে H2, এই H2 কারণে আসলে 92 ডিগ্রি। আচ্ছা, তো উত্তর হচ্ছে আমাদের 2 ও 3, উত্তর হচ্ছে 2 ও 3। আচ্ছা, এরপরের প্রশ্ন, এটা হচ্ছে পর্যায় 3, পর্যায় 3 আর হচ্ছে গ্রুপ হচ্ছে 13, তাহলে এটা অ্যালুমিনিয়াম হওয়ার কথা, সিম্পলি এটা অ্যালুমিনিয়াম হওয়ার কথা। আর 17 নাম্বার গ্রুপ, তাহলে অবশ্যই এটা হচ্ছে ক্লোরিন হওয়ার কথা। তো কেউ যদি পর্যায় সারণী ভুলে যান তার জন্য এই যে দেখেন, আমাদের এই যে পর্যায় 3, পর্যায় 3 হচ্ছে এটা, পর্যায় 3 হচ্ছে এইটা, এই পর্যায় 3-এর গ্রুপ 13 মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, গ্রুপ 13 হচ্ছে অ্যালুমিনিয়াম, আর গ্রুপ 17 এটা হচ্ছে ক্লোরিন। হ্যাঁ, গ্রুপ 17 এটা হচ্ছে ক্লোরিন। ওকে, তো বলছে এক্স মোলের অক্সাইডের অম্লত্ব কত। এক্স মোলো কোনটা, এক্স মোলো হচ্ছে এইটা। তো অ্যালুমিনিয়ামের অক্সাইডের অম্লত্ব কত। তো আমরা জানি অ্যালুমিনিয়ামের অক্সাইড হচ্ছে Al2O3। হ্যাঁ, তো এর অম্লত্ব হিসাব করা হয় কিভাবে, ধাতু যেটা আছে এই ধাতুর সর্বমোট যোজনী, এখানে Al2, একটা অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে +3, একটা অ্যালুমিনিয়ামের হচ্ছে +3, তো দুটি অ্যালুমিনিয়ামের +3 × 2, তার মানে হচ্ছে +6। তাহলে টোটাল এর অম্লত্ব হচ্ছে 6। ঠিক আছে, এর অম্লত্ব হচ্ছে 6। অনেকে ভুলবশত 3 দিয়ে দিবে, বাট না, অ্যাকচুয়ালি 3 না, ধাতুর সর্বমোট যোজনী। হ্যাঁ, ধাতুর সর্বমোট যোজনী, যেহেতু এখানে Al2 আছে, তো দ্যাটস এটা আসলে হচ্ছে +6 হবে। আচ্ছা, তারপর 77, এক্স ও ওয়াই মূল দ্বারা গঠিত আছে। আগে আপনাকে এক্স আর ওয়াই বের করতে হবে। হ্যাঁ, এক্স তো আগের মতোই পর্যায় 3 যেহেতু, তাহলে অবশ্যই এক্স হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম আর ওয়াই হচ্ছে আমাদের ক্লোরিন। হ্যাঁ, ওয়াই হচ্ছে আমাদের ক্লোরিন। তো এক্স ও ওয়াই মূল দ্বারা গঠিত যৌগটি, তাহলে এক্স আর ওয়াই দ্বারা যে মূলটা সেটা আসলে AlCl3, AlCl3। হ্যাঁ, এটা ডাইমার গঠন করে, অবশ্যই ডাইমার গঠন করে, কারণ কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা আসলে দুইটা যুক্ত হয়ে আপনার Al2Cl6 এটা ফর্ম করে। আপনারা দেখবেন যে হাজারিন অক্সাইডের বইতে এটা স্ট্রাকচারটা দেওয়া আছে। হ্যাঁ, এর স্ট্রাকচার দেওয়া আছে, আমি আপনাদেরকে তাও স্ট্রাকচারটা একটু গুগলে দেখায় দিই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। Al2Cl6, এখানে নেট নাই আসলে, আমি আপনাকে একটু নেটটা থাকলে দেখা দিলে সুবিধা হবে আর কি। এই যে দেখেন,
এই যে স্ট্রাকচারটা দেখেন আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, যেখানে আসলে এই সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে দেখেন এই এটা কিভাবে আসলে ফর্ম করছে আপনি ভালো মতো বুঝতে পারবেন। একটা অ্যালুমিনিয়াম 3টা ক্লোরিন, আর একটা অ্যালুমিনিয়াম আরো 3টা ক্লোরিন, তো এটা আসলে পরস্পর একসাথে যুক্ত হয়ে ডাইমার গঠন করে আর কি। তো হাজারিন আকসারের বই কিংবা আপনি যে কোনো রাইটারের বইতে আপনি খুব ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। তারপরে প্রশ্ন, তাপ প্রয়োগে ঊর্ধ্বপাতিত হয়। হ্যাঁ, আপনি যদি তাপ প্রয়োগ করেন দেখা যাবে কি এটা ঊর্ধ্বপাতিত, মানে সরাসরি আপনার বাষ্পে কনভার্ট হয়ে যাবে। এটা 2 নম্বর, এটাও সঠিক। জলীয় দ্রবণ অম্লধর্মী, আপনি যদি AlCl3 এটার সাথে যদি আপনি পানি যুক্ত করেন তো দেখা যাবে কি সে পানির সাথে বিক্রিয়া করে HCl ফর্ম করতেছে, সে আসলে HCl ফর্ম করতেছে। তো HCl ফর্ম করার কারণে এর জলীয় দ্রবণটা অম্লধর্মী হবে, ঠিক আছে। 3 নম্বর। তাহলে আমাদের উত্তর হচ্ছে সবগুলাই 1 2 ও 3 সবগুলো সঠিক উত্তর। আচ্ছা, তারপরের প্রশ্ন, চিত্রের উদ্দীপকের আলোকে 3 প্রশ্ন উত্তর দেওয়া আর কি। আচ্ছা, এই হচ্ছে একটা মৌল যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাহলে এ হচ্ছে আমাদের ক্লোরিন, এ হচ্ছে ক্লোরিন। তারপরে বি হচ্ছে 13 নাম্বার মৌল, তাহলে বি অবশ্যই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, বি হচ্ছে অ্যালুমিনিয়াম। আর ওয়াই, আচ্ছা এটা বি না ওটা ডি, সরি ওটা আসলে ডি। আর আরেকটা মৌল আপনাকে দিছে যেটা আসলে হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে 8, তাহলে অবশ্যই সেটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা, এরপর বলছে ডিওওয়াই দ্বারা গঠিত যৌগের ক্ষেত্রে, ডিওওয়াই মানে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, তাহলে যদি আমরা এই দুইটা যৌগ গঠন করি তাহলে এটা অবশ্যই হবে হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা অক্সাইড, মানে হচ্ছে Al2O3, মানে এটা হবে হচ্ছে Al2O3, ঠিক আছে। আচ্ছা, তো আমাদেরকে কি বলছে, তো বলছে যে সাধারণ অবস্থায় তরল না, অ্যালুমিনিয়াম অক্সাইড এটা সাধারণ অবস্থায় তরল না, এটা হচ্ছে অ্যালুমিনা, যেটা একটা পাথর, এটা হচ্ছে আসলে আপনার অ্যালুমিনা, যেটা একটা পাথর, সাধারণ অবস্থায় এটা কঠিন আকার, ঠিক আছে। এটা সাধারণ অবস্থায় কঠিন আকার ধারণ করে, আপনি জেনে রাখেন অ্যালুমিনা হচ্ছে কঠিন আকারের, সাধারণ অবস্থায় তরল, এটা পসিবল না। তারপর হচ্ছে আয়নিক ধর্ম বিদ্যমান, অবশ্যই আয়নিক ধর্ম বিদ্যমান, কেননা ধাতু আর অধাতু মিলে আপনার যৌগ গঠন করছে, অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু, তাহলে অবশ্যই এখানে আয়নিক ধর্ম বিদ্যমান। উভধর্মী, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের অক্সাইড হচ্ছে উভধর্মী, আপনারা জেনে রাখেন কয়েকটা অক্সাইড, যেমন অ্যালুমিনিয়ামের অক্সাইড, তারপরে জিঙ্কের অক্সাইড, এই অ্যালুমিনিয়ামের অক্সাইড, জিঙ্কের অক্সাইড আর হচ্ছে বোরনের অক্সাইড, এগুলো হচ্ছে উভধর্মী। এই 3টা অক্সাইড উভধর্মী, জেনে রাখেন, হ্যাঁ। তাহলে এটা অবশ্যই উভধর্মী, তাহলে উত্তর হচ্ছে আমাদের 2 ও 3, উত্তর হচ্ছে 2 ও 3। আচ্ছা, তারপরে বলছে এই মৌলের শেষ কক্ষপথে কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকে, এই মৌলের শেষ কক্ষপথে কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকে, তাহলে আমাদের এই মৌল কোনটা, এই মৌল হচ্ছে ক্লোরিন, তো আমরা আপনাকে ক্লোরিন ইলেকট্রন বিন্যাসটা দেখাই। ক্লোরিন 17, তাহলে হচ্ছে আমাদের 1s2 2s2 2p6 3s2 3p5, হ্যাঁ। আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে হচ্ছে শেষ কক্ষপথে, শেষ কক্ষপথে কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকে, শেষ কক্ষপথ, শেষ অরবিটাল বলে নাই, আমাদেরকে বলছে হচ্ছে শেষ কক্ষপথ। তাহলে শেষ কক্ষপথ আসলে হচ্ছে 3 নাম্বার কক্ষপথ, ঠিক আছে, শেষ কক্ষপথ হচ্ছে 3 নাম্বার কক্ষপথ। তাহলে 3s2 তে এখানে আপনার স্পিন হচ্ছে 2টা, 3p5 এখানে হচ্ছে 5টা, 1 2 3 4 5, টোটাল কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকে, তাহলে এখানে 5 2 7, তাহলে আপনার 7টা অপশন তো নাই। এই মৌলের শেষ কক্ষপথে, শেষ কক্ষপথ হচ্ছে এইটা, এই পুরোটা। আর এই মৌল কি ঠিক মতো লিখছি কিনা, হ্যাঁ, এ হচ্ছে 17 নম্বর মৌল। তাহলে এই মৌলের শেষ কক্ষপথে কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকবে, এটা তো ঝামেলা হয়ে গেল, এটা মনে হয় প্রশ্ন কোনো ঝামেলা আছে। আপনার স্পিন কোয়ান্টাম সংখ্যা শেষ কক্ষপথে টোটাল আমি দেখতেছি 7টা, কারণ এখানে 2টা স্পিন কোয়ান্টাম সংখ্যা, এখানে আরো 5টা, 1টা 2টা 3 4 5, টোটাল 7টা হওয়ার কথা, উত্তর হবে হচ্ছে 7। হ্যাঁ, এটা আসলে মিস্টেক, ভুল দেওয়া আছে, এটা উত্তর হবে হচ্ছে 7। আর এখানে বাকি যে অপশনগুলো দেওয়া আছে, 2টা 1টা 2টা 16টা 32টা, একটা হয়তো যদি লাস্ট সেলে 1টা ইলেকট্রন থাকতো, 2টা হয়তো যদি লাস্ট কক্ষপথে 2টি ইলেকট্রন থাকতো, ঠিক আছে। 16টা হয়তো যদি লাস্ট কক্ষপথে 16টা ইলেকট্রন থাকতো, তো এখানে আসলে কোথাও কোনো একটা মিস্টেক হয়েছে আর কি, হ্যাঁ, কোনো একটা মিস্টেক হয়, প্রশ্নে মিস্টেক বা অপশনগুলোতে মিস্টেক আর কি। আচ্ছা, আমার সামনে যাই, 79, 79 কোনটা, 79 হচ্ছে এইটা, এটা একটু মুছে গেছে বাট বোঝা যাচ্ছে। ফসফরাসের ক্ষেত্রে এখানে 3 পাশে 3টা, আর এখানে ফসফরাসের ক্ষেত্রে 1টা 2টা 3টা 4টা 5টা, উপরে 5টা ক্লোরিন আর কি, মানে স্ট্রাকচার হচ্ছে এরকম। প্রথম স্ট্রাকচার হচ্ছে এরকম, ফসফরাসের এখানে ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, মানে PCl3। আর দ্বিতীয়টা হচ্ছে এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, উপরে ক্লোরিন, এখানে ক্লোরিন, মানে PCl5 দেওয়া আর কি, ঠিক আছে। আচ্ছা,
তাহলে উপরে কেন্দ্রীয় মৌলটির পর্যায় সারণীতে অবস্থান, কেন্দ্রীয় পরমাণু কোনটা? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস। ফসফরাসের অবস্থান কোথায়? ফসফরাসের অবস্থান হচ্ছে তৃতীয় পর্যায়ে। ফসফরাসের আপনার 15 নাম্বার, তো 15 নাম্বার মৌল ফসফরাস, তৃতীয় পর্যায়ের 15 নাম্বার গ্রুপ। হ্যাঁ, তৃতীয় পর্যায়ের 15 নাম্বার গ্রুপে। তাহলে আমাদের উত্তর হচ্ছে যে এটা তৃতীয় পর্যায়ের 15 নাম্বার গ্রুপে। আর কারো যদি ডাউট থাকে আমি তাকে দেখিয়ে দিচ্ছি। পর্যায় সারণী দেখেন, পর্যায় সারণীর কোনো বিকল্প নাই। হ্যাঁ, পর্যায় সারণীর কোনো কোনো বিকল্প নাই এই জায়গাতে। দেখেন এই যে তৃতীয় পর্যায় হচ্ছে এই যে এটা হচ্ছে তৃতীয় পর্যায়। হ্যাঁ, এই তৃতীয় পর্যায়ের এই যে দেখেন 15 নাম্বার গ্রুপ ফসফরাস আছে। এটা একটু একটু নিচে নামাই, সোজা করি, দেখেন। আচ্ছা, এই যে তৃতীয় পর্যায়ে 1 2 3, তৃতীয় পর্যায়ে যে দেখেন 15 নাম্বার গ্রুপ, 15 নাম্বার গ্রুপে হচ্ছে আমাদের ফসফরাস। ঠিক আছে, ফসফরাস। ওকে, তারপর প্রশ্ন, আহ চিত্র দুটির ক্ষেত্রে মানে এই দুটো চিত্রের মধ্যে আসলে কি ধরনের সংকলন ঘটছে সেটা আপনার কাছে জানতে চাইছি। প্রথম চিত্রে sp2 সংকলন ঘটছে, আসলে আমরা দেখি আসলে কি sp2 সংকলন ঘটছে কিনা। তো ফসফরাসের লাস্ট সেলে ইলেকট্রন থাকে কয়টা? ফসফরাসের লাস্ট সেলে ইলেকট্রন থাকে হচ্ছে 5টা। তাহলে আমরা 1/2 5+, এখানে এক যোজীমূলক কয়টা আছে? ক্লোরিনের যোজনী হচ্ছে 1, আমরা জানি ক্লোরিনের হচ্ছে 1, একমূলক আছে 3টা, 5 8 যোগ 3 হচ্ছে 8। হ্যাঁ, 8/2 মানে হচ্ছে 4, আর 4 আসা মানে হচ্ছে সংকরণটা হচ্ছে sp3। তাহলে প্রথম চিত্রে sp3 সংকরণ ঘটেছে না, এটা উত্তর সঠিক না, ভুল উত্তর। দ্বিতীয় চিত্রে sp3d সংকরণ ঘটেছে, দেখি আমরা আসলে sp3 সংকরণ ঘটছে কিনা। তো এখানে PCl5 আছে। হ্যাঁ, তাহলে ফসফরাসের লাস্ট সেলে ইলেকট্রন হচ্ছে 5টা, 5 যোগ, আর এখানে ক্লোরিন আছে হচ্ছে আরো 5টা, তাহলে 5 যোগ 5 টোটাল হচ্ছে 10। 10/2, 10/2 মানে হচ্ছে 5, তাহলে 5 আসা মানে হচ্ছে sp3d। হ্যাঁ, sp3d, কারণ এখানে 3 4 5 sp3d। তাহলে দ্বিতীয় চিত্রে sp3 সংকরণ ঘটেছে। হ্যাঁ, ঠিক আছে, এটা সঠিক কথা। প্রথম চিত্রে বন্ধনকার মান অভিন্ন হলেও, হ্যাঁ প্রথম ক্ষেত্রে দেখেন বন্ধনকার মান অভিন্ন অভিন্ন হবে, মানে প্রত্যেকটারই বন্ধন কোণ সেম হবে। বাট দ্বিতীয় চিত্রে বন্ধন কোণের মান ভিন্ন ভিন্ন। দ্বিতীয় চিত্রে আসলে sp3d সংকরায়নে আমরা দুই ধরনের বন্ধন কোণ পাই, কিছু পাই হচ্ছে 90 ডিগ্রি, কিছু পাই আসলে হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, PCl5 এর ক্ষেত্রে। তাহলে উত্তরের ক্ষেত্রে আমাদের 2 ও 3 এই দুটো হচ্ছে সঠিক। তারপরে প্রশ্ন, এখানে একটা চিত্র দেওয়া আছে যে এ একটা পরমাণু, বি একটা পরমাণু। এ পরমাণুতে হচ্ছে s অরবিটাল, বি পরমাণুতে এটা হচ্ছে p অরবিটাল। হ্যাঁ, এদের আসলে অতিক্রমণ করছে। এতে হচ্ছে 1s1, এখানে হচ্ছে 3p কিছু একটা আর কি। হ্যাঁ, পুরোটা বোঝা যাচ্ছে না, 3p কিছু একটা আর কি। তো এরা ওই অতিক্রমণ হয় একটা s একটা p একসাথে অতিক্রমণ হয়। তো এই জায়গায় এইটুকু বলা আছে হচ্ছে y, আর এটাকে বলছে হচ্ছে x। আচ্ছা, x দিয়ে হয়তো বা বুঝেছি অতিক্রমণ হয়েছে, আর y দিয়ে হয়তো বা বুঝেছি আসলে কতটুকু অংশ এখানে অতিক্রমণ অংশগ্রহণ করছে। ঠিক আছে, এখানে এ বি আর কি। আচ্ছা, এক্স ও ওয়াই অংশ দুটির ক্ষেত্রে এক্স অংশটি হচ্ছে অতিক্রমণ, এক্স অংশটা আসলে হচ্ছে অতিক্রমণ, মানে আমাদের আসলে কোনটা কি বোঝানো ট্রাই করছে। হ্যাঁ, এক্স অংশটা আসলে অতিক্রমণ, যে কোনটার সাথে আসলে কোনটা এই কতটুকু ওভারল্যাপ করছে, মানে মুখোমুখি সংঘর্ষ করছে আর কি। তাহলে এক্স অংশটা অতিক্রমণ, এটা ঠিক আছে সঠিক, কারণ কত এরা আসলে মুখোমুখি সংঘর্ষ করছে। দ্বিতীয় অপশন, ওয়াই অংশটি পরস্পর বিপরীত দিকে ঘূর্ণনত ইলেকট্রন, মানে যে ওয়াই অংশে এক্স অরবিটাল থেকে একটা ইলেকট্রন আর পি থেকে একটা ইলেকট্রন। হ্যাঁ, এরা আসলে এরা কখনো একই দিকে ঘুরবে না, ইলেকট্রনগুলো পরস্পর বিপরীত দিকে ঘুরবে। তাহলে 2 নম্বর অপশন যেটা, এটাও সঠিক। তারপর এবি বন্ধনটি সিগমা বন্ধন, এবি বন্ধন অবশ্যই এবি বন্ধন সিগমা বন্ধন, কারণ কি এখানে একটা এস একটা পি মুখোমুখি সংঘর্ষ করছে, তো মুখোমুখি সংঘর্ষ করলে অবশ্যই সিগমা বন্ধন। ঠিক আছে, আমাদের অপশন 4 নম্বরটা, মানে তিনটাই সঠিক আর কি। আচ্ছা, তারপরে প্রশ্ন, আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি? আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি? তো আমাদেরকে সঠিক ক্রম দেখতে হবে আসলে। তো আমরা দেখি, এখানে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন দেওয়া আছে। তাহলে নাইট্রোজেনের আয়নীকরণ বিভব অক্সিজেন চাইতে বেশি, ঠিক আছে ফাইন। আবার অক্সিজেনের চাইতে ফ্লোরিনের বেশি হওয়ার কথা, বাট এখানে কম দিছে, তাহলে এটা উত্তর সঠিক না, এটা ভুল। তারপর এখানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন। হ্যাঁ, তো ফ্লোরিনের পরবর্তী গ্রুপ হচ্ছে ক্লোরিন, তাহলে ক্লোরিনেরটা কম হওয়ার কথা, ক্লোরিনের চাইতে ব্রোমিনের আরো কম হওয়ার কথা, কারণ আমরা জানি আয়নীকরণ বিভব বাম থেকে ডানে গেলে বাড়ে আর উপর থেকে নিচে গেলে কমে, কিছু ব্যতিক্রম ছাড়া এটাই হওয়ার কথা আর কি। তো যেহেতু এখানে উল্টাপাল্টা দেওয়া আছে, তো এটা আসলে 2 নম্বর অপশন যেটা, এটা সঠিক না, এটাও ভুল। তারপর এখানে আছে পটাশিয়াম সোডিয়াম লিথিয়াম। তাহলে লিথিয়াম প্রথম গ্রুপে, তাহলে লিথিয়ামের সবচাইতে বেশি। তারপরে হচ্ছে পটাশিয়াম নাইট্রোজেন আর হচ্ছে লিথিয়াম দিছি এখানে, তাই না? তাহলে যদি আমরা পর্যায় সারণীতে যাই, আপনাকে যদি পর্যায় সারণী দেখাই, আমরা যদি পর্যায় সারণীতে যাই, ওকে দেখা যায় আশা করি।
আচ্ছা, পটাশিয়াম কোথায়? পটাশিয়াম হচ্ছে এখানে। তারপর হচ্ছে আমাদের নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের অবশ্যই পটাশিয়ামের যেতে বেশি। তারপর হচ্ছে লিথিয়াম, লিথিয়ামেরটা আসলে কম হওয়ার কথা, বাট লিথিয়ামটা বেশি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দেখেন লিথিয়ামটা বেশি দিয়ে দিচ্ছে, লিথিয়ামেরটা নাইট্রোজেনের চাইতে কম হওয়ার কথা, কারণ লিথিয়াম যদি বামে অবস্থিত। তাহলে 3 নম্বর অপশন যেটা, এটাও সঠিক না, এটাও ভুল, এটাও ভুল। 4 নম্বর যেটা বলছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন। তো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, বেরিলিয়াম আর কার্বন কিন্তু একই গ্রুপে, তাহলে সেই হিসেবে কার্বনেরটা বেরিলিয়ামের যেতে বেশি হওয়ার কথা, বাট এখানে আসলে বেরিলিয়ামেরটা বেশি দিয়ে রাখছে। হ্যাঁ, বেরিলিয়ামেরটা বেশি দিয়ে রাখছে, তো আসলে 4 নম্বর অপশনটা সঠিক না, কোনোটাই সঠিক না। 5টা অপশন দিচ্ছে, কোন দুঃখ ভাই, 5টা অপশন দিচ্ছে, কোনো অপশনই সঠিক না। ঠিক আছে, এটাই সঠিক, কোনো অপশনই সঠিক না আসলে, মানে সবগুলো কোনো না কোনো একটু এরর বা মিস্টেক আছে। হ্যাঁ, 5টা অপশন কি থাকে এমসিকিউতে? থাকার কথা না আসলে, এটা কই থেকে দিছে আর কি। আচ্ছা, হোয়াট এভার। কোনটির ইলেকট্রন আসক্তি বেশি? তো আমরা জানি একই গ্রুপের বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তো এটা একটা ব্যতিক্রম, কমন প্রশ্ন। ইলেকট্রন শক্তি বেশির কথা হচ্ছে ফ্লোরিনের, বাট ফ্লোরিনের চাইতে ইলেকট্রন শক্তি দেখা যায় কি, যে ক্লোরিনেরটা বেশি হয়ে যায়। বুঝতে পারছেন? ফ্লোরিনের চাইতে ক্লোরিনেরটা বেশি হয়ে যায়, আর বাকিগুলো নর্মাল। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে নর্মাল সিকোয়েন্স মেনটেন করে। ব্রোমিন, এরা তো ক্লোরিনের নিচে অবস্থিত, তাহলে এদের কম। আয়োডিনের হচ্ছে আরো কম, যে এরকম থাকে আর কি, যে ফ্লোরিন, পর্যায় যদি আপনি দেখেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তো হিসাব অনুযায়ী উপর থেকে নিচে গেলে কমার কথা। ঠিক আছে, তো সেই হিসেবে বেশি হওয়ার কথা ফ্লোরিনের, ক্লোরিনের একটু কম হওয়ার কথা, কিন্তু না, এদের মধ্যে আসলে একটা ব্যতিক্রম পরিলক্ষিত হয়। ওই ফ্লোরিনের আকারটা ক্ষুদ্র হওয়ার কারণে, ফ্লোরিনের আকার ক্ষুদ্র হওয়ার কারণে ওখানে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি থাকে। তো নতুন করে ইলেকট্রন অ্যাড করলে সেখানে একটু বিকর্ষণটা বেশি হয়, তো যার কারণে মূলত এদের মধ্যে ফ্লোরিনেরটা একটু কম হয়ে যায়, ক্লোরিনেরটা একটু বেশি হয় আর কি। ওকে, আচ্ছা। এসপি সংকরিত অণুর আকৃতি কিরূপ হবে? অবশ্যই সরলরৈখিক। আপনার এসপি সংকরণ হলে এটা অবশ্যই সরলরৈখিক হবে। এসপি সংকরণ মূলত হচ্ছে এরকম, কথা বুঝতে পারতেছেন, যে এরকম বড় করে থাকে আর কি। তাহলে এটা পুরোটা আসলে সরল রৈখিক, দেখেন আপনি পুরো লাইনের মতো আর কি, এদের মধ্যবর্তী কোণ আসলে 180 ডিগ্রি। ঠিক আছে, এসপি সংখ্যাটা এরকম হয়। এটা দেখে দেখতে আপনার কাছে মনে হতে পারে পি অরবিটাল, না, এটা একটা এসপি, এটা একটা এসপি। হ্যাঁ, যে এই পাশে এটা একটা এসপি, এটা হচ্ছে একটা এসপি, তো এটা সামনাসামনি অবস্থান করে সরলরৈখিক আকার ধারণ করে। ঠিক আছে, আচ্ছা। কোনটিতে পোলারায়ন বেশি ঘটবে? আপনাদেরকে দেখেন, এই যে দেখেন কতবার আসছে এই প্রশ্নগুলা, মানে এই ধরনের প্রশ্ন কতবার আসছে, অনেকবার আসছে। তো আপনাকে আমি আরেকবার সলভ করে দিই। এখানে দেখেন প্রত্যেকটা অ্যানায়ন সেম, যে ক্লোরিন, 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 ক্লোরিন। তো আমরা আসলে ক্যাটায়ন নিয়ে দেখব। তো ক্যাটায়ন যদি দেখি, ভিন্ন ভিন্ন গ্রুপের আছে, দেখেন দ্বিতীয় পর্যায়ের আছে, আবার তৃতীয় পর্যায়ের আছে। তাহলে একটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। প্রথমে আসে হচ্ছে লিথিয়াম, তারপরে হচ্ছে বেরিলিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম। হ্যাঁ, লিথিয়াম প্লাস বেরিলিয়াম 2+, তারপর হচ্ছে সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+। তাহলে আমরা কিন্তু জানি, আর যদি আকার হিসাব করি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, লিথিয়ামের চাইতে বেরিলিয়ামের আকার ছোট। তারপরে আবার এই দুইটা তো অন্য গ্রুপের। হ্যাঁ, এই দুইটা অন্য গ্রুপের। আমরা কিন্তু জানি যে ক্যাটায়নের আকার ছোট হলে, যে ক্যাটায়নের আকার, ক্যাটায়ন ছোট হলে পোলারায়ন বেশি, ক্যাটায়ন ছোট হলে পোলারায়ন বেশি। এ দুইটা হচ্ছে তৃতীয় গ্রুপের। হ্যাঁ, তো এদের আকারটা বড়, এদের আকার বড় হওয়ার কারণে আমি এই দুইটাকে আর হিসাব করতেছি না, কারণ তৃতীয় পর্যায়ের হওয়ার কারণে এদের আকারটা অবশ্যই এই দুইটা চাইতে হচ্ছে বড়। এখন লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে বেরিলিয়ামের আকারটা ছোট, তো যার কারণে বেরিলিয়াম ক্লোরাইড যেটা আছে এর পোলারায়নটা বেশি হবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তারপর প্রশ্ন, নিচের কোনটা অপোলার দ্রাবক? তো অপোলার দ্রাবক কোনটা? যেগুলো আসলে হচ্ছে জৈব যৌগ, তো জৈব যৌগগুলো হচ্ছে অপোলার। যেমন কার্বন টেট্রাক্লোরাইড, এটা আসলে একটা জৈব যৌগ, তো জৈব যৌগ হওয়ার কারণে এটা আসলে হচ্ছে অপোলার। আর বাকি যেগুলো আছে এগুলো নর্মাল যৌগ, তো এগুলো হচ্ছে পোলার দ্রাবক আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপর আপনাদেরকে কিছু মৌল দিছে, যে দ্বিতীয় পর্যায়ের 15 নম্বর মৌল, দ্বিতীয় পর্যায়ের 15 নম্বর মৌল আসলে কোনটা? এটা হচ্ছে নাইট্রোজেন। হ্যাঁ, এটা আসলে হচ্ছে নাইট্রোজেন। তো আপনাদেরকে দেখাই দিব এটা আসলে কিভাবে নাইট্রোজেন। তারপরে নাইট্রোজেনের পরপরই মৌল যেটা, সেটা আসলে হচ্ছে ফসফরাস। ফসফরাসের এরপরে তৃতীয় পর্যায়ে 17 নম্বর গ্রুপ, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে আর্গন। আপনারা যদি পর্যায় সারণী দেখেন, আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। হ্যাঁ, আপনার জেনে যাবেন আপনি খুব ইজিলি, তো আমি আপনাকে দেখানোর প্রয়োজন, আপনি বুঝতে পারবেন। কোনটি সাধারণ তাপমাত্রায় অস্তিত্ব বিদ্যমান, মানে কোনটার সাধারণ তাপমাত্রায় অস্তিত্ব বিদ্যমান? ডি টু, ডি টু মানে হচ্ছে N2, ডি টু মানে হচ্ছে N2। আর জি টু, জি টু মানে হচ্ছে Ar2। আর্গন এটা তো পসিবল না, নাইট্রোজেন পসিবল, সাধারণ তাপমাত্রা নাইট্রোজেন পসিবল, এটা আসলে সঠিক উত্তর। আর বাকিগুলো হচ্ছে ই3, ই3 মানে হচ্ছে পি3, না পি3 পসিবল না, আপনার পি4 অবস্থায় থাকে, বুঝছেন, পি4 অবস্থায় থাকে, পি3 অবস্থায় থাকে না। পরে হচ্ছে এফ4, এফ4 মানে হচ্ছে সিএল4, না সিএল4 এভাবে থাকে না, সিএল2 আকারে থাকে। কথা বুঝতে পারছেন?
তো বাকি অপশন 3 সঠিক না, সঠিক উত্তর হচ্ছে প্রথমটা, নাইট্রোজেন। আচ্ছা আচ্ছা, তো আমাদের পরবর্তী প্রশ্ন 89 99 নম্বর, বলছে যে DOA দ্বারা গঠিত যৌগে DA কি ধরনের সংকরণ ঘটে? DOA, আচ্ছা আমরা আগে মৌলিক হিসাব করি। এ হচ্ছে আমাদের ক্লোরিন, ডি হচ্ছে 13, তো তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আর ওয়াই যেটা, ওয়াই হচ্ছে আমাদের অক্সিজেন, ওয়াই হচ্ছে আমাদের অক্সিজেন। তো আমাদেরকে বলছে DOA, ডি আর হচ্ছে এ, ডি আর এ দ্বারা গঠিত যে যৌগ যেটা অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের যৌগ হচ্ছে AlCl3, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তো আমাদেরকে বলছে এদের দ্বারা কি ধরনের সংকরণ ঘটে। তো সংকরণ বের করার জন্য আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামের লাস্ট সেলে ইলেকট্রন থাকে হচ্ছে 3টা, তাহলে হাফ ডিভাইডেড বাই 3 প্লাস একযোজীমূলক, একযোজীমূলক হচ্ছে ক্লোরিন হচ্ছে 3টা, হ্যাঁ, তাহলে 3 + 3, তাহলে 6 ডিভাইডেড বাই 2 মানে আসলে 3 আসছে। তো 3 আসা মানে আসলে হচ্ছে আমাদের sp2 সংকরণ, 3 আসা মানে আমাদের sp2 সংকরণ, ঠিক আছে। ওকে, আমরা তারপরে প্রশ্নে যাই। আমাদেরকে বলতেছে এখানে একটা হচ্ছে এ পরমাণু 1s1, বি পরমাণু 3p কিছু একটা আর কি, বি পরমাণু হচ্ছে 3p কিছু একটা, তো সংগঠিত হয়েছে। তো আমাদের বলছে নিচের কোনটি এবি পরমাণু, কোনটা এবি পরমাণু? এ তো আসলে অবশ্যই হাইড্রোজেন, যেহেতু 1s1। আর বি পরমাণু হচ্ছে এমন পরমাণু যেটা আসলে 3p মানে 3 নাম্বার, তৃতীয় পর্যায়ের মৌল আর কি, হ্যাঁ, তৃতীয় পর্যায়ের মৌল। তো আমরা জানি তৃতীয় পর্যায়ের মৌল হচ্ছে ক্লোরিন, কারণ দেখেন ফ্লোরিন যেটা, ফ্লোরিন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের, ক্লোরিন তৃতীয় পর্যায়ের, ব্রোমিন চতুর্থ পর্যায়ের, আয়োডিন হচ্ছে পঞ্চম পর্যায়ের। তো আসলে এটা HCl যোগই হবে, হ্যাঁ। এগুলো আসলে ডিপ্লোম্যাটিক প্রশ্ন, আপনার একটু ভেবেচিন্তে উত্তর করতে হবে, হ্যাঁ, জাস্ট দেখেই হ্যাং হয়ে যাওয়া যাবে না যে আসলে কিভাবে কি করছে। এটা 3p2 করছে, হ্যাঁ। তো যেহেতু 3p2 করছে তাহলে তৃতীয় পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ের মৌল অবশ্যই ক্লোরিন। আচ্ছা, কোনটিতে সমযোজী বন্ধন অনুপস্থিত, মানে কোনটার মধ্যে সমযোজী বন্ধন নাই? তো যেই যৌগটা আসলে হচ্ছে আয়নিক যৌগ, যে যৌগটা আয়নিক যৌগ ওটার মধ্যে আসলে আপনার সমযোজী বন্ধন নাই। তো এখানে দেখি আমরা আয়নিক যৌগ কোনটা। এটা সমযোজী যৌগ, কারণ দুটাই অধাতু। এটাও সমযোজী যৌগ, দুটাই অধাতু। এটাও সমযোজী যৌগ, কারণ দুটাই হচ্ছে অধাতু। এটা হচ্ছে আয়নিক যৌগ, কারণ ক্যালসিয়াম হচ্ছে ধাতু, ফ্লোরিন হচ্ছে অধাতু। তাহলে এখানে কোনো সমযোজী বন্ধন নাই, এটা আসলে হচ্ছে আয়নিক বন্ধন। আচ্ছা, তারপর প্রশ্ন, NH4+ আয়নের বন্ধন কত ডিগ্রি? এটা sp3 সংকরণ, এটা বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি, বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। আচ্ছা, কোন যৌগে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা সর্বোচ্চ? কোন যৌগে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা সর্বোচ্চ? তো আমাদের নাইট্রোজেন যেটা আছে, নাইট্রোজেনের মধ্যে মুক্তজোড় আছে হচ্ছে 1 জোড়া। তারপরে পানির অণুতে যে অক্সিজেন, অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে 2 জোড়া। পরে ক্লোরিন যেটা, ক্লোরিনে মুক্তজোড় হচ্ছে 3 জোড়া, ক্লোরিনে মুক্তজোড় হচ্ছে 3 জোড়া। তো সালফারের মধ্যে মুক্তজোড় হচ্ছে 2 জোড়া। তাহলে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা সর্বোচ্চ কোথায়? অবশ্যই HCl এ, হ্যাঁ, অবশ্যই হচ্ছে আমাদের HCl এ। আচ্ছা, তারপরে ক্লোরিন 17 নম্বর মৌল, কোন ব্লকের মৌল? অবশ্যই পি ব্লক মৌল, কারণ পর্যায় সারণীর আপনার এই 13 থেকে 17 এই 18 পর্যন্ত যে মৌল যেগুলা, এগুলো হচ্ছে সাধারণত পি ব্লকের অন্তর্গত আর কি। আর ক্লোরিনে যদি আপনি ইলেকট্রন বিন্যাস করেন দেখবেন যে লাস্ট যে ইলেকট্রনটা সেটা আসলে পি ব্লকে ঢুকছে আর কি, তো এই জন্য এটা আসলে পি ব্লক মৌল আর কি। আচ্ছা, কোনটা মৃৎক্ষার ধাতু? আমরা জানি দ্বিতীয় পর্যায়, পর্যায় না তো, দ্বিতীয় গ্রুপের যে মৌল যেগুলো আছে সেগুলো আসলে হচ্ছে মৃৎক্ষার ধাতু। তো দ্বিতীয় গ্রুপে আসলে আছে কোনটা? দ্বিতীয় গ্রুপে আছে হচ্ছে আমাদের ক্যালসিয়াম, কারণ আপনারা পড়ার কথা যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অনেকে পড়ছেন যে বিড়ালি মোগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখো, অথবা বিধবা মায়ের ক্যাডান সন্তান, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আপনারা অনেকে পড়ার কথা যে বিড়ালি মোগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখো, অথবা বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রহিম। যে যেভাবে মুখস্থ করছেন কোনো সমস্যা নাই, হ্যাঁ, এগুলো মুখস্থ রাখবেন। এটা আসলে দ্বিতীয় পর্যায়ে মনে রাখা ছন্দ, যে বিরানি বিরানি মোগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখো। আর অনেকে বলে যে বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রহিম। আচ্ছা, হোয়াট এভার। বেরিলিয়াম ক্লোরাইড এর আকৃতি কি রূপ? এর আকৃতি হচ্ছে সরল রৈখিক, কারণ আপনি যদি বেরিলিয়াম ক্লোরাইডের সংকরণটা বের করেন, সংকরণটা হবে হচ্ছে আপনার এসপি, ঠিক আছে। বেরিলিয়াম ক্লোরাইড সংকরণটা হবে হচ্ছে এসপিটা, বইয়ের হুবহু সংকরণ, বইয়ের মধ্যে হুবহু দেওয়া আছে যে বেরিলিয়াম ক্লোরাইডের আকৃতি কি রূপ হবে। সংকরণটা যদি এসপি হয় তাহলে অবশ্যই সরল রৈখিক, ঠিক আছে।
আচ্ছা, নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সর্বনিম্ন, মানে কোনটার আয়নীকরণ শক্তির মান সবচাইতে কম? তো আমরা জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, আর উপর থেকে নিচের দিকে গেলে আমাদের হচ্ছে কমে। তাহলে যত নিচে পর্যায়ের মৌল তার আয়নীকরণ শক্তির মান তত কম। হ্যাঁ, তাহলে লিথিয়াম হচ্ছে সবার শুরুতে। তো লিথিয়ামের নিচে যেটা আছে, লিথিয়ামের নিচে অবশ্যই আসছে সোডিয়াম। তো আমরা যদি আপনাকে দেখাই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তাহলে যত নিচের দিকে যাব তার আয়নীকরণ শক্তির মান কমতে থাকবে। তাহলে রুবিডিয়াম যেহেতু হচ্ছে এদের মধ্যে সবচেয়ে নিচে, তাহলে অবশ্যই রুবিডিয়ামের আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন। ঠিক আছে, এটার পজিশন যদি আপনাকে দেখানো থাকে আমি আপনাকে দেখিয়ে দিই। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, মানে আপনি নিচে আসলে কমতে থাকবে। বুঝতে পারছেন? আর এই গ্রুপ 1 এটাকে কেবে মনে রাখে যে হালি নাকে রুবি সাজাবে ফ্রান্সে। আপনি গ্রুপ 1 এভাবে মনে রাখতে পারেন যে হালি, হালি, আচ্ছা প্রথমে লিখি হালি নাকে রুবি সাজাবে ফ্রান্সে। ঠিক আছে, ফ্রান্সে। তো আপনি এভাবে মনে রাখতে পারেন এই গ্রুপ 1 এর মধ্যে কারা কারা আছে, যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। থ্রোলি মুখস্থ করা সবচাইতে ভালো। আর কেউ যদি ইতিমধ্যে মুখস্থ না করে থাকেন আপনি এভাবে মনে রাখতে পারেন। হ্যাঁ, হোপফুলি এটা আপনার জন্য কাজে দিবে। আচ্ছা, তো আমি এটা মুছে দিচ্ছি, এটা আমার লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে নিচের কোন বন্ধনটি সবচাইতে শক্তিশালী? অবশ্যই সিগমা বন্ধন শক্তিশালী। সিগমা বন্ধন সবচাইতে স্ট্রং, যতগুলো বন্ড আছে তার মধ্যে সিগমা বন্ড সবচাইতে স্ট্রং আর কি। হ্যাঁ, আপনারা দেখবেন যে অনেকে বলে বেড়ায় সিগমা, হি ইজ এ সিগমা। আচ্ছা, হোয়াট এভার। তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? আমরা তড়িৎ ঋণাত্মকতা যদি পলিং স্কেলে যাই, যদি পলিং স্কেল হিসাব করতে চাই, তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তো সেই হিসেবে আয়োডিন অনেক নিচে। হ্যাঁ, আপনার আয়োডিন অনেক নিচে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো আয়োডিন যদি অনেক নিচে, তাহলে আয়োডিনের বেশি হওয়ার কথা না, আয়োডিনের কম হওয়ার কথা। তাহলে উত্তর প্রথমটা সঠিক হবে না। তারপরে প্রশ্ন, ফ্লোরিন, অক্সিজেন হচ্ছে ক্লোরিন। হ্যাঁ, তো ফ্লোরিন সবচাইতে ডানে, ফ্লোরিন সবচাইতে ডানে, তাহলে ফ্লোরিনের অবশ্যই অনেক বেশি। তারপরে ফ্লোরিনের বামে হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেনের একটু কম হওয়ার কথা, অক্সিজেন একটু বামে আর কি। হ্যাঁ, তো অক্সিজেন একটু কম হওয়ার কথা। ঠিক আছে, কম, ঠিক আছে, এটা সঠিক। আবার এদের চাইতে ক্লোরিন হচ্ছে পুরো অন্য একটা পর্যায়ের আর কি, তৃতীয় পর্যায়ে, তাহলে ক্লোরিনে আরো কম হওয়ার কথা। তো আমার হিসেবে 2 নম্বরটা সঠিক উত্তর, মানে 99, 2 নম্বরটা সঠিক উত্তর হওয়ার কথা আর কি। হ্যাঁ, তাহলে 2 নম্বর যদি সঠিক পেয়ে গেছি, তাহলে বাকিগুলো অবশ্যই ভুল দেওয়া আছে, তো ওগুলো টেস্টিফাই করলাম না, আপনারা করে নিয়ে। অষ্টক অসম্পূর্ণ যৌগ কোনটি? আপনার 19-এ পড়ছেন যে দুইটা কনসেপ্ট ছিল, একটা হচ্ছে অষ্টক সংকোচন, একটা হচ্ছে অষ্টক এই সম্প্রসারণ আর কি। তো অষ্টক অসম্পূর্ণ যৌগের মধ্যে হচ্ছে আমাদের BF3, মানে বোরন ট্রাইফ্লোরাইডের অষ্টকটা সম্পূর্ণ হয় না। কিভাবে হয় না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তো আপনি যদি বোরন চিন্তা করেন, আপনি যদি বোরন থেকে, বোরনের প্রথম ইলেকট্রন থাকে হচ্ছে 2টা, প্রথম থাকে হচ্ছে 2টা, তারপর থাকে হচ্ছে 3টা, এই 1টা, 2টা, 3টা। তো এখানে ফ্লোরিন এখানে একটা দেয়, তারপরে আরেকটা ফ্লোরিন এখানে আরেকটা দেয়, আরেকটা ফ্লোরিন এখানে একটা দেয়। হ্যাঁ, তারপরে দেখেন লাস্ট ইলেকট্রন হচ্ছে 6টা, এই যে 2টা, 4টা, 6টা, 8 কিন্তু হয় নাই, অষ্টক সম্পূর্ণ হয় নাই আর কি। তো এই BF3 হচ্ছে এমন একটা যৌগ, মুখস্থ রাখবেন আর কি, বয়ফ্রেন্ড ফ্রি। তো এটা অষ্টক অসম্পূর্ণ। তো আরেকটা আছে আপনার অষ্টক সম্প্রসারিত হয়ে যায়, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা যৌগ, AlCl3। ওই অ্যালুমিনিয়ামের যৌগটার মধ্যে অষ্টক মানে এক্সট্রা হয়ে যায় আর কি। নিচের কোন লবণটি পানিতে দ্রবীভূত হয় আর কি? হ্যাঁ, এটা আসলে হচ্ছে আপনার ফাজারের নীতি থেকে করছে। তো ফাজারের নীতি অনুসারে যে যৌগটার হচ্ছে আপনার পোলারায়ন সবচাইতে বেশি হয়, যে যৌগটার পোলারায়ন সবচাইতে বেশি হয় ওটা মোটে পানিতে দ্রবীভূত হয় না। আর যার পোলারায়ন সবচাইতে কম হয় সেটার আয়নিক ধর্ম বেশি। হ্যাঁ, যেটা পোলারায়ন সবচাইতে কম সেটা আয়নিক ধর্ম বেশি। তো আপনি যদি টেস্টিফাই করেন, আমি আপনাকে ইতিমধ্যে অনেকবার দেখাইছি, এখানে দেখেন প্রত্যেকটা সিলভার, যে সিলভার, 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 সিলভার। তাহলে ক্যাটায়ন সেম, যদি আপনি অ্যানন চিন্তা করেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়ন তত বেশি হবে। তো এখানে অ্যানায়নের আকার হচ্ছে এই হিসেবে, তাহলে আয়োডিনের আকার যেহেতু সবচেয়ে বড়, তাহলে এটার পোলারায়ন সবচেয়ে বেশি, মানে সমযোজী ধর্ম সবচেয়ে বেশি, মানে সে পানিতে মোটে দ্রবীভূত হবে না। আর এটার আকার যেহেতু সবচেয়ে কম, মানে ভাইস ভার্সা, পুরো উল্টা হিসাব। এর আকার কম, তার মানে পোলারায়নও কম, আর পোলারায়ন কম হওয়া মানে কি? সমযোজী ধর্ম কম, সমযোজী ধর্ম কম হওয়া মানে আয়নিক ধর্ম বেশি, আর আয়নিক ধর্ম বেশি মানে সে পানিতে দ্রবীভূত হবে। তাহলে আমাদের সিলভার ফ্লোরাইড যেটা, এটা পানিতে দ্রবীভূত হবে। কি বলছি যদি বুঝতে না পারেন, ভিডিওটা আপনি পিছন দিকে ব্যাক করে
আবার শোনেন, দেখবেন আপনি ঠিক মতো করতে পারছেন। নিচের কোনটা রঙিন যৌগ? তো যেটা এখানে আসলে বেশি যৌগ দেওয়া আছে নিকেল সালফেট, যেটা দেখতে পাচ্ছেন নিকেল সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, স্ক্যান্ডিয়াম সালফেট। তো স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক তো হবেই না, জিঙ্ক ডি অবস্থান্তর না, স্ক্যান্ডিয়াম অবস্থান্তর না, অ্যালুমিনিয়াম এটা এটা তো ডি ব্লক মূলই না, হ্যাঁ। তাহলে এখানে হবে তাহলে নিকেল সালফেট, এটা হচ্ছে আপনার রঙিন যৌগ, ঠিক আছে, নিকেল সালফেট এটা রঙিন যৌগ। নিচের কোনটির আয়নীকরণ শক্তি সবচাইতে কম লাগে? তো আমরা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে পড়ছিলাম বাম থেকে ডানে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তো আমরা মৌলগুলো আসলে দেখি, হ্যাঁ, মৌলগুলো আমরা দেখি কোন কোন মৌল আছে। পটাশিয়াম, ক্যালসিয়াম, এরা হচ্ছে তৃতীয় পর্যায়ের, আর ম্যাগনেসিয়াম, সোডিয়াম এরা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের। তাহলে দ্বিতীয় পর্যায়ের যে দুইটা আছে এগুলো তৃতীয় পর্যায়ের গুলোটা দ্বিতীয় পর্যায়ে চেয়ে অবশ্যই কম হবে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় পর্যায়ের এগুলো বাদ, হ্যাঁ। দ্বিতীয় পর্যায়ের যে দুইটা আছে এই দুইটা আসলে হচ্ছে টোটালি বাদ, আউট অফ কন্টেক্সট, মানে এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা করা লাগবে না। আবার এই দুইটার মধ্যে পটাশিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম। তাহলে আমরা যদি হিসাব করি, প্রথমটা হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম। তাহলে বাম থেকে ডানে গেলে আপনার কি হওয়ার কথা? আয়নিক শক্তির মান বাড়ার কথা। তাহলে অবশ্যই ক্যালসিয়ামেরটা বেশি আর পটাশিয়ামেরটা হচ্ছে কম। তাহলে সবচেয়ে কম কোনটা? পটাশিয়াম, ঠিক আছে। যদি আপনাকে কখনো এরকম মাল্টিপল মানে ভিন্ন ভিন্ন গ্রুপের দিয়ে দেয়, তখন আপনি এভাবে টেস্টিফাই করে নেবেন এই দুটো তো অন্য গ্রুপেরই, তাহলে এই গ্রুপের সাথে তো এই গ্রুপের কোনো সম্পর্ক থাকবেই না। এই গ্রুপের চাইতে এই গ্রুপ যে যে দুইটা আছে এই দুইটা গ্রুপের অবশ্যই কম হবে, এই জন্য এই দুইটাকে প্রথমেই বাদ দিয়ে দিছি। আচ্ছা, আকারের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? আকারের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক, হ্যাঁ। তো মনে রাখবেন, নর্মাল অবস্থায় ক্যাটায়নের আকার ক্ষুদ্র হয়, ক্যাটায়নের আকার ক্ষুদ্র হয়, আর অ্যানায়ন যেটা আছে অ্যানায়নের আকার সবসময় বড় হয় আর কি, হ্যাঁ। ক্যাটায়নের আকার ছোট হয় আর ওই একই পরমাণুর অ্যানায়নের আকার বড় হয়। যেমন এখানে সোডিয়াম, সোডিয়াম প্লাস, যে ক্যাটায়নের আকার যেটা আছে না এটা অবশ্যই ছোট হবে, মূল পরমাণু চাইতে ক্যাটায়নের আকারটা ছোট হয়। তাহলে 104-এর ক, এটা হচ্ছে সঠিক উত্তর। ফ্লোরিন, ফ্লোরিন মাইনাস, না এটা সঠিক উত্তর হবে না। কনসেপ্ট আপনাকে দেখায় দিই, এটা এমন হইতো, এটা এমন হবে না, এটা সঠিক উত্তর এমন হইতো ফ্লোরিনের চাইতে ফ্লোরিন মাইনাস এর আকারটা বড়, কারণ কি অ্যানায়নে বিকর্ষণের মাত্রাটা অনেক বেশি হয়, হ্যাঁ, যার কারণে আপনার আকারটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা, আর এখানে অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, এখানে এটা আইসো ইলেকট্রনিক, দুইটা আছে আপনার আইসো ইলেকট্রনিক। তো যদি আইসো ইলেকট্রনিক হয় নর্মাল সিকোয়েন্সে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, মানে ম্যাগনেসিয়ামের চাইতে অ্যালুমিনিয়ামের আকার ছোট। তাহলে আইসো ইলেকট্রনিক হলে ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, হ্যাঁ, সেম সিকোয়েন্স থাকবে, সিকোয়েন্স চেঞ্জ হবে না। বাট এই জায়গায় সিকোয়েন্স চেঞ্জ করে দিছে দেখে এটা উত্তর হয় নাই। এই যে এখানে দেখেন অ্যানানো সেম কাহিনী না, অ্যানানোর ক্ষেত্রে মূল পরমাণু চাইতে আমাদের অ্যানায়নের আকারটা বড় হবে, হ্যাঁ, মূল পরমাণু চাইতে অ্যানায়নের আকার বড় হবে। ভালো মতো মাথায় ঢুকে নেন, ইলেকট্রনের এই নেগেটিভ চার্জের জন্য বিকর্ষণটা বেশি হয়, যার জন্য আকারটা বড় হয়ে যায়। ওকে। আচ্ছা, নিচের কোন যৌগের তুলনামূলক সবল হাইড্রোজেন বন্ধন উপস্থিত, মানে কোনটার মধ্যে স্ট্রং হাইড্রোজেন বন্ধন আছে? পানির মধ্যে স্ট্রং হাইড্রোজেন বন্ধন আছে, কারণ পানি চতুর্দিকে জালের মতো বন্ধন ক্রিয়েট করে। সবচেয়ে দুর্বল বন্ধন কোনটা? ভ্যান্ডার ওয়ালস বন্ড, ভ্যান্ডার ওয়ালস বন্ড। বাট এখানে ভ্যান্ডার ওয়ালস বন্ধন কি আছে? না, ভ্যান্ডার ওয়ালস বন্ড এই জায়গায় নাই। সিগমা বন্ড সবচেয়ে স্ট্রং, পাই বন্ড সিগমা সাথে একটু দুর্বল, হাইড্রোজেন বন্ড যে কয়টা আছে তার মধ্যে এখানে হাইড্রোজেন বন্ডটা তুলনামূলক দুর্বল, হ্যাঁ। কারণ আয়নিক বন্ড এটা তো স্ট্রং, সরাসরি যোগের মধ্যে হয়। পাই বন্ধন এটা আসলে যোগের মধ্যেই এই অরবিটালের পাশাপাশি অতিক্রমণের কারণে হয়। তো এই দুইটার চাইতে হাইড্রোজেন বন্ধন অনেক দুর্বল, কারণ হাইড্রোজেন বন্ধনের ডিরেক্ট কোনো কানেকশন থাকে না, এটা মূলত একটা অ্যাট্রাকশন আর কি, পজিটিভ নেগেটিভের একটা অ্যাট্রাকশনের কারণে ওই বন্ধনটা ক্রিয়েট হয় আর কি। ওকে। চ্যালকোজেন মূলের অবস্থান পর্যটনিক কোন গ্রুপে? অবশ্যই 16 নম্বর গ্রুপে। আপনার জানার কথা, গ্রুপ 16-কে চ্যালকোজেন বলা হয় আর কি। চ্যালকোজেন মানে হচ্ছে আকরিক উৎপন্নকারী, জানার কথা, চ্যালকোজেন মানে হচ্ছে আকরিক উৎপন্নকারী। এই যে আমাদের গ্রুপ যে 16, এই যে দেখেন গ্রুপ যে 16, এই গ্রুপ 16-কে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম ও এসএসসি তে পড়ে, হ্যাঁ। গ্রুপ 16 মনে রাখবেন এভাবে, ও এসএসসি তে পড়ে, হ্যাঁ, মানে ক্লাস 10 এসএসসি তে পড়ে আর কি, ও এসএসসি তে পড়ে। এই গ্রুপ 16-কে বলা হয় হচ্ছে চ্যালকোজেন। গতকালকে লিখে দিয়েছিলাম, তো একবার বলতে, গ্রুপ 16 চ্যালকোজেন, গ্রুপ 15 নিক্টোজেন্স, তারপরে হচ্ছে গ্রুপ 17 হ্যালোজেন্স, গ্রুপ 18 নোবেল গ্যাস, তারপর হচ্ছে গ্রুপ 11 মুদ্রা ধাতু বা কয়েন মেটাল, মুদ্রা ধাতু বা হচ্ছে কয়েন মেটাল, গ্রুপ 1 ক্ষার ধাতু, হ্যাঁ, আর গ্রুপ 2 মৃৎক্ষার ধাতু, গ্রুপ 2 হচ্ছে মৃৎক্ষার ধাতু, হ্যাঁ। এই জিনিসগুলো জেনে রাখবেন। ওকে। তারপরের প্রশ্ন, অ্যামোনিয়ার বন্ধন কোণ কত? এটা তো করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। অ্যামোনিয়ার বন্ধন কোণ হচ্ছে 160 ডিগ্রি।
কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল? ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, যার তড়িৎ ঋণাত্মকতার মান পলিং স্কেল অনুযায়ী হচ্ছে 4। এটা আপনার জানার কথা। C2H2 অণুতে সিগমা ও পাই বন্ধনের অনুপাত কত? আমি আপনাকে স্ট্রাকচারটা দেখাই, আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। C2H2 অণু, হ্যাঁ, মানে হচ্ছে এটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন না? হ্যাঁ, অ্যালকিন। অ্যালকাইল আর কি। C2H2, হ্যাঁ। তো এখানে সিগমা কয়টা? সিগমা কয়টা আগে সেটা দেখাই, পাই আসলে কয়টা। আমাকে বলছে সিগমা ও পাই বন্ধনের অনুপাত। তো দেখেন, এই যে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, দুইটা, এখানে একটা সিগমা, তাহলে টোটাল সিগমা হচ্ছে 3টা। আর পাই কয়টা? পাই হচ্ছে এই যে এখানে যে 3টা বন্ধন আছে, একটা হচ্ছে সিগমা, বাকি দুইটা হচ্ছে পাই। বাকি দুইটা হচ্ছে পাই। পাই। তো প্রথম বন্ধন ছাড়া পরে যতগুলো বন্ধন হয় সবগুলো আসলে পাই বন্ধন হয় আর কি। সিগমা পাইয়ের অনুপাত হচ্ছে 3:2। সিগমা পাইয়ের অনুপাত হচ্ছে 3:2। ঠিক আছে। আচ্ছা, নিচের কোন ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সবচাইতে বেশি? মনে রাখবেন, আকার যত বড়, আকার বড় হলে ভ্যান ডার ওয়ালস বলও বেশি, হ্যাঁ। মানে অণুগুলো যত বড় বড় হয় এদের মধ্যে এই ভ্যান ডার ওয়ালস বল মানে আন্তঃআণবিক আকর্ষণ বলটাও তত বাড়তে থাকে। ভ্যান ডার ওয়ালস বলও বেশি, আকার বড় হলে ভ্যান ডার ওয়ালস বল বেশি। তাহলে এখানে যে পরমাণুগুলো দেওয়া আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে অবশ্যই আয়োডিনের আকারটা বড়, যার জন্য ভ্যান ডার ওয়ালস বলের মানটাও বেশি। আচ্ছা, নিচের কোনটি বৃহদাকার অণু গঠন করে? মানে কোনটা বৃহদাকার অণু গঠন করে? এখানে বৃহদাকার অণু গঠন করার জন্য হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড। এটা হাইড্রোজেন ফ্লোরাইড হবে। কেন হাইড্রোজেন ফ্লোরাইড হবে? কারণ এর মধ্যে আসলে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। কারণ আপনার বাকি যে 3টা মৌল দেওয়া আছে এরা আসলে কেউ হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, এরা সিঙ্গেল, একটাই, হ্যাঁ, একটা অণুই থাকে, একটা অণুই থাকে। বাট হাইড্রোজেন ফ্লোরাইড জালের মতো অনেকগুলো একসাথে, অনেকগুলো এরকম চেইনের মতো ক্রিয়েট করতে পারে। তাহলে সে একসাথে অনেকগুলা অণু ক্রিয়েট করতে পারে। যেমন দেখেন, এই যে এদের মধ্যে একটা বন্ধন ক্রিয়েট হবে, এই ডট ডট দিয়ে সবুজ কালি দিয়ে বোঝাচ্ছি, একটা হাইড্রোজেন বন্ধন হবে। কিভাবে হবে? ফ্লোরিন হচ্ছে ডেল্টা মাইনাস, ফ্লোরিন ডেল্টা মাইনাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস, এই হাইড্রোজেন ডেল্টা প্লাস, ফ্লোরিন ডেল্টা মাইনাস, ফ্লোরিন ডেল্টা মাইনাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস। তো এই প্লাস মাইনাস একটা আকর্ষণ হয়, তো এরা অনেকে একসাথে যুক্ত হয়ে একটা বৃহদাকার অণু গঠন করে আর কি। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে চ্যালকোজেন কোন ব্লকের অন্তর্গত? চ্যালকোজেনের ব্লক গ্রুপ, মানে ব্লকে আসার আগে আপনার গ্রুপটা বোঝায়। গ্রুপ হচ্ছে 16, আর গ্রুপ 16 সেটা আসলে মূলত পি ব্লকের অন্তর্গত, হ্যাঁ। গ্রুপ 16 যেটা, সেটা আসলে হচ্ছে আমাদের পি ব্লকের অন্তর্গত। আচ্ছা, তারপরে প্রশ্ন, পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে প্রথম অবস্থান্তর মৌল কোনটি? প্রথম অবস্থান্তর মৌল কোনটি? তো আমরা যদি হিসাব করি, ক্লোরিন, আর্গন, পর্যায় সারণীতে চলেন, পর্যায় সারণীতে আপনাকে নিয়ে যাই। দেখেন, আসেন, আমাদের এখানে প্রথমে আর্গন আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরা এক ডি ব্লক না। স্ক্যান্ডিয়াম, এটা কিন্তু অবস্থান্তর না, দুইটা মূল অবস্থান্তর না, তার মধ্যে একটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, তারপরে একটা হচ্ছে আমাদের জিঙ্ক, এরা আসলে এই দুইটা আসলে অবস্থান্তর না। ঠিক আছে। তাহলে স্ক্যান্ডিয়াম অবস্থান্তর হচ্ছে না। স্ক্যান্ডিয়ামের পরবর্তী মৌল টাইটেনিয়াম, হ্যাঁ, এটা আসলে মূলত অবস্থান্তর মৌল। এটা আসলে হচ্ছে আমাদের প্রথম অবস্থান্তর মৌল পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে আর কি। তাহলে আমাদের প্রশ্ন যেটা করছে যে নিচের কোন কই গেল, পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে প্রথম অবস্থান্তর মৌল কোনটা? আমাদের প্রথম অবস্থান্তর মৌল হচ্ছে ক্রোমিয়াম, সরি ক্রোমিয়াম না তো, টাইটেনিয়াম। টাইটেনিয়াম, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো মুছে দিয়ে, এটা প্রয়োজন নাই। নিচের কোন আয়নিক যৌগে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে? ওই যে ফাজারের নীতি, হ্যাঁ, এটা হচ্ছে ফাজারের নীতি। আপনাকে দেখতে হবে কোনটার আকার সবচেয়ে ছোট। যেটা এখানে প্রত্যেকটা ক্লোরিন সেম, ক্লোরিন, 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 ক্লোরিন। তাহলে আমাদের প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন, তারপর আছে বেরিলিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এই দুইটা হচ্ছে আহ হাইড্রোজেন হচ্ছে প্রথম পর্যায়ের, বেরিলিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়ের, এরা হচ্ছে তৃতীয় পর্যায়ের। তাহলে প্রথম পর্যায়ের আকার সবচাইতে ক্ষুদ্র হওয়ার কথা, তাহলে বাকিগুলো আউট অফ কনটেক্সট। যেহেতু হাইড্রোজেনের আকার সবচাইতে ছোট, হাইড্রোজেন আকারটা সবচাইতে ছোট, আর আমাদের এখানে বাকি আছে কোনটা? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। তাহলে হাইড্রোজেন আকার যদি সবচেয়ে ছোট হয়, তাহলে HCl এর পোলারায়নটা সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, কারণ বাকিগুলোর আকার হাইড্রোজেনের চাইতে বেশি হবে। আর আমরা জানি ক্যাটায়নের আকার যত ছোট হবে তার মধ্যে পোলারায়নটা তত বেশি হবে। ওকে, সেই হিসেবে আমাদের সবচেয়ে বেশি পোলারায়ন ঘটবে হচ্ছে HCl এ। আচ্ছা, তারপর প্রশ্ন, কোন আয়নটি আকারে বড়? কোন আয়নটি
আকারে বড়। তো আমরা জানি এর প্রত্যেকে আইসো ইলেকট্রনিক, যেমন N3-, এখানে 10টা ইলেকট্রন, অক্সিজেন O2-, এখানে 10টা ইলেকট্রন, মানে প্রত্যেকের মধ্যেই 10টা করে ইলেকট্রন আছে, মানে এরা প্রত্যেকে হচ্ছে আইসো ইলেকট্রনিক। তো আইসো ইলেকট্রনিক হওয়ার পরে আপনাকে বলছিলাম নেগেটিভ আয়ন, মানে যার নেগেটিভ আয়ন বেশি থাকবে তার আকারটাই সবচাইতে বড় হবে। কারণ কি, ইলেকট্রনের বিকর্ষণ হওয়ার কারণে দেখা যায় কি পরমাণুগুলো দূরে দূরে অবস্থান করে। মানে কারণ যদি এরকম থাকে, স্বাভাবিক অবস্থা যদি এরকম থাকে, তো ইলেকট্রন গ্রহণ করার পরে ওই বিকর্ষণের কারণে তার কক্ষপথটা আরো এক্সপ্যান্ড হয়ে যায়, মানে আরো বড় হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে N3-, অক্সিজেন 2-, ফ্লোরিন-। তাহলে N3-, যেহেতু সবচেয়ে বেশি নেগেটিভ চার্জ, তাহলে N3-, এর আকারটা হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, আচ্ছা। কোনটি ফেরোম্যাগনেটিক মৌল? কোনটি ফেরোম্যাগনেটিক মৌল? তো আপনার তিনটা মৌল হচ্ছে ফেরোম্যাগনেটিক, আমাদের তিনটা মৌল হচ্ছে ফেরোম্যাগনেটিক, যেটাকে আমরা বলি হচ্ছে ফেনিকো। আমরা বলি হচ্ছে ফেনিকো। ফেনিকো মানে হচ্ছে একটা হচ্ছে ফেরাম, একটা হচ্ছে নিকেল, একটা হচ্ছে কোবাল্ট। ওকে, তাহলে এটার মধ্যে আমাদের আছে কোনটা? কোবাল্ট আছে। হ্যাঁ, তো কোবাল্ট হচ্ছে ফেরোম্যাগনেটিক। এই তিনটা মৌল ফেরোম্যাগনেটিক, জেনে রাখবেন ফেনিকো। তো এই জন্য কোবাল্ট হচ্ছে আমাদের ফেরোম্যাগনেটিক, বাকিগুলো ফেরোম্যাগনেটিক না। আচ্ছা, নিচের কোনটি অভিজাত গ্যাস? অভিজাত গ্যাস বলতে আসলে বোঝাতে হচ্ছে নোবেল গ্যাস। হ্যাঁ, মানে গ্রুপ 18 যে গ্যাসগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে অভিজাত গ্যাস। তো গ্রুপ 18 গ্যাস এখানে কোনটা? গ্রুপ 18 গ্যাস হচ্ছে জেনন। জেনন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, গ্রুপ 18 মৌল, এই জন্য এটা আসলে হচ্ছে অভিজাত গ্যাস। ঠিক আছে, আচ্ছা। তো এখানে M+ΔH কিছু পরিমাণ শক্তি আমরা দিছি, দেওয়ার কারণে ইলেকট্রন মুক্ত হয়ে গেছে, মানে আমরা তাকে ইলেকট্রন অপসারণ করছি। তো ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি লাগে ওটাকে আমরা বলি হচ্ছে আয়নীকরণ শক্তি। আমরা এটাকে বলি হচ্ছে আয়নীকরণ শক্তি। যে ডেফিনেশন ছিল, তো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল নিরবিচ্ছিন্ন পরমাণু হতে 1 মোল ইলেকট্রন অপসারণ করে মৌলটিকে একক ধনাত্মক আয়নে কনভার্ট করতে, এই যে দেখেন M থেকে M+ হয়ে গেছে, ধনাত্মক আয়নে কনভার্ট করছি, যে শক্তি লাগবে সেটাই মূলত হচ্ছে আয়নীকরণ শক্তি। আচ্ছা, তারপর আমাদের লাস্ট প্রশ্ন। হ্যাঁ, লাস্ট প্রশ্ন, এটা করলে আমাদের উই আর ডান। পোলার আয়ন কিসের উপর নির্ভর করে? পোলার আয়ন নির্ভর করে হচ্ছে ক্যাটায়নের উপরে। ঠিক আছে, ফাইন। অ্যানায়নের উপরে, হ্যাঁ, ক্যাটায়নের আকারের উপর ডিপেন্ড করে, অ্যানায়নের আকারের উপর ডিপেন্ড করে। ক্যাটায়ন বা অ্যানায়নের আধানের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ক্যাটায়ন অ্যানায়ন সবগুলোর আধানের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো আমাদের উত্তর হচ্ছে 1, 2 ও 3 সবগুলা। তো এই পর্যন্ত আমাদের ভিডিও। তো আশা করি আপনাদের উপকারে আসছে। তো কারো যদি সামনে এইচএসসি পরীক্ষা, চেষ্টা করুন আপনাদের যে পরীক্ষার্থী বন্ধু আছে কেউ যদি দেখে থাকেন আপনার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করার জন্য। হোপফুলি তাদের এমসিকিউ প্রস্তুতিটা একটু চমৎকার হবে বা একটু ঝালাই হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন শেয়ার করার জন্য, যেন আমরা খুব দ্রুত গ্রো করতে পারি। হ্যাঁ, আচ্ছা। তো সবাই স্পষ্ট যদি পারেন, কেউ যদি নতুন হয়ে থাকেন সে অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।